আমি যদি আপনার এখান থেকে কাজ করি তাহলে আমি এখান থেকেও কাজ করতে পারবো, অথবা আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে ড্যাশবোর্ড, এই যে আমাদের ই কমার্স, এটা কি প্রজেক্ট 302 তাই না? প্রজেক্ট 302 এর জন্য আমাদের ডাটাবেস কত, ডাটাবেসের নামটা কি ছিল? ই কমার্স প্রজেক্ট 302, ডাটাবেসের নামটা আমি দেখে নেই আবার। ই কমার্স প্রজেক্ট 302 এর জন্য ডাটাবেসটার নাম ছিল আমার ই কমার্স। এট ফার্স্ট আমি এখান থেকে যা কিছু কন্টেন্ট, যা কিছু প্লাগ ইন, তবে একটা কথা মনে রাখেন যে আমি এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা মাত্রই যে আমার কাজটা হুবহু হবে, মানে ঠিক একই সিস্টেম হবে তা না। আমাকে এক্সপোর্ট ইম্পোর্ট করার পরে আমাকে কিছু কিছু কাজ আবার করতে হবে, যেমন প্লাগইন গুলো আসবে, প্লাগইন গুলো আমাকে রিস্টোর করতে হবে, মানে অ্যাক্টিভ করতে হবে। দেখেন এখান থেকে ডাটাবেস গুলো সম্পূর্ণ আমি মানে নেয়ার জন্য জাস্ট অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে দেখেন, সরি অ্যাপিয়ারেন্স না, আপনার সেটা টুলসে গিয়ে এই যে এক্সপোর্ট একটা অপশন পাবেন, টুলসে গিয়ে এক্সপোর্ট একটা অপশন পাবেন। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমরা প্লাগইনের মাধ্যমেও নিতে পারি, কিন্তু এটার জন্য আমাদের আলাদা প্লাগইন ইউজ করতে হয়। প্লাগইনের মাধ্যমে কিন্তু আমরা নিতে পারি। এখানে দেখেন চুজ হু হোয়াট টু এক্সপোর্ট, মানে পছন্দ করতে বলছে আমি কি এক্সপোর্ট করতে যাচ্ছি। এখানে দেখেন অল কন্টেন্ট আছে, তো অল কন্টেন্টের ভিতরে আবার নিচে দেখেন কি আছে, পোস্ট, পেজ, টেমপ্লেট, প্রোডাক্ট, ভেরিয়েশন, অর্ডার, রিফান্ড, কুপন কোড, কন্টাক্ট ফ্রম মিডিয়া। আমার প্লাগইনের নামগুলো কি আছে? থিমের নামটা আছে? ওই থিমের নামটা কি আছে এখানে? আমরা যদি এই অবস্থায় ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করি, তো দেখেন আমাদের একটা ফাইল ডাউনলোড হবে, সেটা জিপ ফাইল ডাউনলোড হবে। ও সরি, এক্সএমএল ভার্সন ডাউনলোড হচ্ছে। আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে। এখানে কি কি ডাউনলোড হয়েছে? আমার পোস্ট, পেজ, টেমপ্লেট, প্রোডাক্ট, ভেরিয়েশন, অর্ডার, রিফান্ড, কুপন এন্ড কন্টাক্ট ফর্ম। আবার যদি আমি এখান থেকে কি বলে, এই ডাটাবেসটা আমার এটা কি ছিল, ই কমার্স ডাটাবেস, জাস্ট ই কমার্স ডাটাবেসে যাব। ই কমার্স ডাটাবেসে যাওয়ার পরে দেখেন এই যে অনেকগুলো টেবিল কিন্তু এখানে তৈরি হয়েছে। এই টেবিলগুলো কিন্তু আমি এখানে এসে তৈরি করে নেই। ওই যে আমার ওয়ার্ডপ্রেসে কাজ করছি, এখানে অটোমেটিক এই টেবিলগুলো তৈরি হয়েছে। এখানে অটোমেটিক এই টেবিলগুলো তৈরি হয়েছে। সো এই যে ই কমার্সে যাওয়ার পরে আমি যাব এক্সপোর্ট। এক্সপোর্টে যাওয়ার জন্য এখানে দেখেন আমার কোনো কিছু লেখার দরকার নাই। আমার জাস্ট এই যে এসকিউএল ফরম্যাট আছে না, এসকিউএল ফরম্যাট, এই ফরম্যাটটা অবশ্যই এসকিউএল ফরম্যাট রাখতে হবে। এর আগে যে আমরা এখান থেকে এক্সপোর্ট করলাম পোস্ট পেজ, এগুলা এগুলা দেখেন আমার এক্সএমএল ডট এক্সএমএল কি হয়েছে, ফাইল হয়েছে। কিন্তু আমার যখন ডাটাবেস থেকে আমি ইনস্টল করতে যাব, তখন কিন্তু আমাকে এই এসকিউএল ফরম্যাটে করতে হবে। এই এসকিউএল ফরম্যাটে যাওয়ার পর গো, গো যাওয়ার পরে দেখেন আমার একটা আবার সেভ ফাইল দেখাবে, এই দেখেন ই কমার্স ডট এসকিউএল। আমি এটা এক্সপোর্ট করে দিলাম, এই দুইটা ফাইল এক্সপোর্ট করলাম। এখন মেইন কথাটা হচ্ছে কি, আমি এখানে যে ইম্পোর্ট করব বা ইম্পোর্ট যেখানে আসবে, তো এখানে কিন্তু আমার থিমের যে কাজগুলো করছে সেগুলো কিন্তু আসবে না। আমি এখন যদি সবকিছু এখান থেকে প্রোডাক্ট, আপনার পেজ বা ভেরিয়েশন, এই সবগুলা যদি আমি ডিলিট করে দেই, সেক্ষেত্রে আমি এক্সপোর্ট করলে, এই যে টুলসে গিয়ে যদি আমি এক্সপোর্ট করি, সরি ইম্পোর্ট করি, তাহলে আমার শুধু এগুলো আসবে, কিন্তু আমার কি আসবে না, আমার থিমের যে কাজটা সেই কাজটা আসবে না। তো দেখেন আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে, আমি এই ফোল্ডারটাকে কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে ডেস্কটপে রাখলাম। একটু সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। ও, এই যে প্রজেক্ট 302, আমি যদি এখন ওয়ার্ডপ্রেস এখানে রিলোড দিই, এখানে কোনো কাজ হবে অবজেক্ট নট ফাউন্ড, এবং আমাকে এখানেও দেখাবে না
যে প্রজেক্ট 302 ফোল্ডারটা, কারণ সেটা আমি সরাই নিয়ে সরাই রাখছি। আচ্ছা, এখন আগে পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমি ই কমার্স ডাটাবেসটাকে কি করব, ডিলিট করে দিব। মনে করেন ডিলিট করে দেওয়া মানে, মনে করেন আমার পিসি, আমি উইন্ডোজ দিয়ে দিলাম বা ডাটাবেসটাকে রিসেট করলাম। যে মনে করেন আমার পিসিটা একবার নতুন করে আমি রিসেট করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে এখন দেখেন, এই যে ডাটাবেসে যাওয়ার পর অপারেশনে যাবেন, এই যে অপারেশনে যাওয়ার যখন ড্রপ দিস ডাটাবেস, আমি ড্রপ দ্য ডাটাবেস ক্লিক করলাম, ওকে। আচ্ছা, এখন যদি আমি ফোল্ডারটাকে কাট করে নিয়ে আসে এই আমি প্রজেক্ট ফোল্ডারে রাখি, এখন কি আমার কাজ করার কথা না? এখন আমার কিন্তু কাজ করার কথা, কিন্তু এখানে দেখেন আমি যখন লোকাল হোস্ট আরেকবার রিলোড দেই, এই যে প্রজেক্ট 302 কিন্তু চলে আসছে। আমি যদি এখানে দেখেন ইরোর ইনস্টেবলিং ডাটাবেস কানেকশন, আমার কি ফোল্ডারটা আনার পরেও কাজ করতেছে? না, প্লাগইনের জন্য না, এই যে ডাটাবেসটা আমাদের এখানে, এখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা নাই। এখন আমরা যদিও এখানে ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি, তো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, কি নাম ছিল? ই কমার্স, তাই না? ডাটাবেসের নামটা কি এটাই ছিল? আমরা আরেকবার দেখে নিই, হুবহু ওটাই ডাটাবেস তৈরি করব। প্রজেক্ট 302 ডাব্লিউপি কনফিগ এডিট, এই ডাটাবেসটা আমরা কপি ক্রিয়েট করব। ক্রিয়েট। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখন আমার নতুন করে ওয়ার্ড পেজ ইনস্টলেশন দেখাচ্ছে, তাই না? আবার নতুন করে ওয়ার্ড পেজ ইনস্টলেশন দেখাচ্ছে না? কিন্তু আমি যে ডাটাবেসটা তৈরি করাই আছে আমার আগেই, ওই ডাটাবেসটা যদি এখানে আমি ইম্পোর্ট করে দেই, তাহলে আমার ওটা আর মেবি লাগবে না। দেখেন ই কমার্সে আমি ক্লিক করলাম, আমি কিন্তু এখন ই কমার্স ডাটাবেসে আছে, এখানে কোনো টেবিল নাই, নো টেবিল ফাউন্ড ইন দ্য ডাটাবেস। তবে অ্যাট ফার্স্ট আগে, মানে যখন আপনি ডাটাবেস ইম্পোর্ট করবেন তখন আপনি ঠিক একই নামে, মানে এই যে ওয়ার্ডপ্রেসে আপনার যে ডাটাবেসটা আছে, যে নামে, যে ডাটাবেস না, যে ডাটাবেস দিয়ে আপনি কাজ করছেন, ঠিক ওই ডাটাবেসেই এখানে আপনি আগে একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেয়ার পরে তারপর যাবেন আপনি ইম্পোর্টে। ইম্পোর্টে যাওয়ার পরে ঠিক এরকম একটা ফাইল দেখতে পাবেন। আমরা একটু আগে যে ডাটাবেসটা এক্সপোর্ট করছি, ঠিক ওই ডাটাবেসটা এখন আমরা নিয়ে আসবো। জাস্ট ব্রাউজ ক্লিক করি, কোথায় আছে ডাউনলোড, এই যে ই কমার্স ডট এসকিউএল, জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে ওপেন করব। ওপেন করে দেওয়ার পরে এই যে গো, আমার ফরম্যাটটা কি এসকিউএল ফরম্যাটেই থাকবে। আমাকে আর কোথাও কোনো চেঞ্জ করব না আমি, জাস্ট ডাটাবেসটা আমি ডাউনলোড এক্সপোর্ট করলাম, সেটাকে আমি ইম্পোর্ট করে দিব। গো, গো দেওয়ার পরবর্তীতেই দেখতে পাবেন আপনাদের সকল ডাটাবেসের যে টেবিলগুলো ছিল, সব টেবিলগুলো এখানে আসবে। আমি এটা যেহেতু আমার বাই ডিফল্ট ফাইল, আমি আরেকটা দেখাচ্ছি যেটা আমার এখানে কখনো ছিলই না। এই যে দেখেন সব টেবিলগুলো চলে আসছে, ই কমার্স ডাটাবেসের যত টেবিল আছে আমার সব টেবিলগুলো চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এখানে আবার রিলোড দেই, মানে আমি শুরু থেকে যাই, লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট প্রজেক্ট 302, প্রথমে আমাকে দেখাইছিল কি ডাটাবেস ইরোর, আবার ডাটাবেসটা তৈরি করলাম তখন আমাকে দেখাইলো কি ওয়ার্ড পেজ ইনস্টলেশন। আবার এখন দেখেন আমার হুবহু যা কিছু আছে সব আগের সিস্টেমে চলে আসছে। এই যে লগ ইন সিস্টেম, লগ ইন করা আছে, লগ আউট করে নেই, ওই লগ ইন সিস্টেমে আছে, তাই না? মানে এই পুরো ঘটনাটা আসলে খুবই কম সময় এবং খুবই ইজি হলেও আসলে ভুলের পরিমাণ অনেক বেশি, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না?
আমরা এখানে ঠিক যেরকম এই ফোল্ডারটাকে নিয়ে আসলাম, এই যে ফোল্ডারটাকে নিয়ে আসলাম, আমরা ফোল্ডারটাকে কাট করে নিয়ে আসলাম, কাট করে নিয়ে এসে আমার যেখানে যে ড্রাইভে রাখা দরকার আমি রাখলাম। ঠিক যখন লাইভ সার্ভারেও যাব, এই লাইভ সার্ভারেও তখন আমার ঠিক এরকম আমার পাবলিক ডট এইচটিএমএল, তারপর সেখানে আপনার পাবলিক ডট, মূলত এখানে এইচটিডক্স আছে, সেখানে আমরা দেখতে পাবো পাবলিক ডট এইচটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল একটা ফোল্ডার দেখতে পাবো। মূলত ওই ফোল্ডারেই আমাদের এই ঠিক সেমএস এরকম একটা ফোল্ডার থাকবে। আমরা জাস্ট এই ফোল্ডারটা ওখানে গিয়ে পেস্ট করে দিব বা আপলোড করে দিব, তাইলেই হয়ে যাবে। এবং ঠিক ডাটাবেসটা যেমন আমরা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করলাম, ঠিক ওখানেও এই ডাটা এখান থেকে ইম্পোর্ট করে ডাটাবেসটা ইম্পোর্ট করে দেবো। এখন যদি আমাদের ডাটাবেসের নামটা চেঞ্জ করে দেই বা ডাটাবেস নামটা যদি আমার আলাদা থাকে, তাহলে কিন্তু এটা কনফিগারেশন নিবে না বা কনফিগারেশন হবে না। আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যেমন দেখেন, আমি এটাতে লগ আউট করে নিই, ওইখান থেকে ক্লিয়ার নেই। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমি এখান থেকে সবকিছু ডিলিট করে দিলাম। আমার পিএইচপি এটা কিন্তু জ্যাম কন্ট্রোল প্যানেল চালু আছে। আমার একটা প্রিভিয়াস আমার একটা প্র্যাকটিস প্রজেক্ট করা আছে। তো আমি এই প্রজেক্টটাকে, সে মনে করেন এই প্রজেক্টটা আপনাদের এর আগে আমি কখনো দেখাইনি। এখন এই প্রজেক্টটা আমি ব্যাকআপ নিয়ে রাখছিলাম। এখন এই প্রজেক্টটা আমি আমার লাইভ করব। সে লোকাল হোস্ট থেকেই মনে করেন আপনার এটা লাইভ সার্ভার, একই কাজ কিন্তু। যদি বিকেলে ডোমেন হোস্টিং দিয়ে কাজ করতেছে লাইভ সার্ভারে, তাহলে সেখানে আপনারা জয়েন করতে পারেন। এখানেই আপনাদের মনে করেন লাইভ সার্ভার। এখন আমি এট ফার্স্ট কি কাজ করব, আগে আমার এই যে এইচএমএস প্রজেক্ট ফোল্ডারটা আছে, আমি এই প্রজেক্ট ফোল্ডারটাকে কপি করে কোথায় নিয়ে যাবো, আমার htdocs ফোল্ডারে, জ্যাম htdocs আমি এখানে পেস্ট করে রাখলাম। এটা কিন্তু টোটালি যেমন আপনাদের ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করছেন বা একটা ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা, আপনাদের থিম বা ই কমার্স সাইট একটা ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা, আর আমার এটা কিন্তু ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা না। আমার এটা কিন্তু ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা না, এটা টোটালি নিজের হাতে তৈরি। এখানে যে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি নিজের হাতে তৈরি। মানে যত কিছু কোডিং আপনারা এখানে দেখতে পাবেন, সব নিজের হাতে তৈরি করা, এই কোডিং গুলো নিজের হাতে তৈরি করা। ঠিক আছে, এগুলা আপনাদের ওই ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা না। এবং এখানে এটার জন্য যে আমার ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটাও আপনাকে, যেমন আমি যেন ভুলে না যাই, ওই ভুলে না না যাওয়ার জন্য কিন্তু আমাকে এই যে আমি একটা ইনফো তৈরি করে রাখছিলাম, এই ফাইলটা আমার ডিলিট করলে দিলে কোনো মানে কাজ কোনো কিছুই হবে না, কিন্তু আমি এটা তৈরি করে রাখছিলাম। তো এই যে ডাটাবেস নেম আমার কি ছিল, প্রজেক্ট টেবিল কি ছিল, অ্যাডমিন লগইন, লগইন সিস্টেম, ডক্টর লগইন, নিউ ডক্টর, অ্যাড পেশেন্ট, নার্স, এগুলো জাস্ট আমার টেবিল নেম, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টেবিল, এগুলো আমি ডাটাবেস ইনফোটা এখানে রাখছিলাম। এবং প্রতিটা ফাইল আমাকে আলাদা 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 করে তৈরি করতে হয়েছিল। এই যে ফোল্ডারটা আমি এখানে নিয়ে আসলাম htdocs, এখন আমি লোকাল হোস্টে যাই, এই যে প্রজেক্ট নামে ফোল্ডারটা আমার চলে আসছে, তাই না? এখন আমি যদি প্রজেক্টে ক্লিক করি, দেখেন আমার এখানে কিরকম দেখাচ্ছে। আমরা যখন প্রজেক্টে ক্লিক করি, তখন আমাদের যে থিমটা আমরা তৈরি করছিলাম, ঠিক ওই মানে থিমটা কিন্তু আমাদের এখানে চলে আসছিল। তো আমি কিন্তু ডাটাবেসটা এখনো ইনস্টল দিই নাই, বিধায় কিন্তু আমাকে এখানে উপরে দেখেন কিছু কিছু ওয়ার্নিং দেখাবে। এই দেখেন, ওয়ার্নিং দেখাচ্ছে। এবং এখানে আমাদের যে এই যে এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু দেওয়াই আছে, ইউজার নেম পাসওয়ার্ড আমার দেওয়াই আছে। তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আমি তারপরে এখানে যদি লগ ইন করি, এই দেখেন লগ ইন নেম ইরো ইনভ্যালিড পাসওয়ার্ড, এই যে আমাদের ভুল দেখাচ্ছে। কারণ আমার ভুল দেখার একটাই কারণ হচ্ছে যে আমার ডাটাবেসটা এখনো ঠিকঠাক ইনস্টলেশন হয়নি। মূলত এগুলাই কিন্তু ফিক্সিং ইরোরের কাজ। দেখেন আমি যদি এই হ্যাশটা অঠাই দিয়ে একটু রিলোড দেই, দেখেন এখন পেজটা লুকিং দেখেন। আবার যদি আমি পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তো দেখেন
এখন লুকিংটা দেখেন, এখন চেঞ্জ হয়ে গেছে না? এই বিষয়গুলো কিন্তু আসলে একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি ডাটাবেসটা ঠিক আগের মতোই এক্সপোর্ট করি, সেটা আমার জন্য যাইতে হবে লোকাল হোস্ট পিএসপিমাই অ্যাডমিন। আমার ডাটাবেসের নেম কি ছিল? প্রজেক্ট, তাই না? কি নেম ছিল? প্রজেক্ট। এবং এখানেও দেখেন আমাদের আমার এই যে ডিবি, ডিবি বলতে আমি বুঝাইছি ডাটাবেস। এই যে ডাটাবেস, আমার এই যে ডাটাবেস ফাইলটা এখানে আমি রাখে দিছি। এই যে ডাটাবেস প্রজেক্ট ওয়ান s.sql এর ডাটাবেস ফাইলটাও আমি রাখে দিছি। এখন আমি এই ডাটাবেসটা আমার এখানেও আছে, যেহেতু ফোল্ডারটা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম, এখানে কিন্তু আমার ফোল্ডারটি আছে এখানে। ঠিক আছে, তো এখন আমি এখানে যাচ্ছি, নিউ এ ক্লিক করার পরে আমি ডাটাবেস আগে কি বলছিলাম, ডাটাবেস আগে তৈরি করে নিতে হবে। প্রজেক্ট, আমি ডাটাবেসটা তৈরি করে নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই ডাটাবেসে থাকা অবস্থায় আমি কিন্তু এখন প্রজেক্ট ডাটাবেসে আছি, এখানে কোনো টেবিল নাই, আমি প্রজেক্ট ডাটাবেসে আছি। আপনি যদি এরকম ডাটাবেসে থাকার পরে এখানে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু হবে না। আপনার জাস্ট এই ডাটাবেসেই থাকতে হবে, যে যে ডাটাবেসে আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন। আপনি ওই ডাটাবেসে থাকা অবস্থায় ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে আমি ব্রাউজ করলাম, ডেস্কটপ, এসএমএস, প্রজেক্ট, আমার ডিবি, এই যে ডিবি ডট এসকিউ ডট এসকিউএল, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে গো করলাম। এই যে ঠিক এখানেও আমাদের ডাটাবেসটা ইনস্টল দিতে হচ্ছে, আবার আমার ফোল্ডারটাও ঠিকঠাক ইনস্টল দিতে হচ্ছে। আপনি চাইলে একটা স্টাডি ওয়েবসাইট ঠিক এভাবেই তৈরি করতে পারেন। এই যে আমাদের কিন্তু সকল, আমার প্রজেক্টে যদি ক্লিক দিই আমার সকল টেবিল এখানে চলে আসে দেখেন। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এই যে ই কমার্স ডাটাবেসটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করছি, এটা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এই ডাটাবেসটা। তো এখানকার আপনার টেবিলগুলোর সিস্টেম দেখেন, আর এখানকার টেবিলগুলোর সিস্টেম দেখেন। কারণ এগুলো যত টেবিল আছে আমার নিজস্ব তৈরি করা, আমার নিজের তৈরি করা। আর এগুলা জাস্ট আমরা ড্রাগ এন্ড ড্রপ করে তৈরি করছি। এটা আমার নিজের কোডিং দিয়ে তৈরি করা, আর এগুলো হচ্ছে আমার জাস্ট ড্রাগ এন্ড ড্রপ দিয়ে করা। এখন যদি আমি আমার এই প্রজেক্টটা একটু রিলোড দেই, বা আমি লোকাল হোস্ট থেকে সরাসরি যাই, তো আমি এখন এটা প্রজেক্টটা কাটে জাস্ট এটাকে রিলোড দিচ্ছি, দেওয়ার পর প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি। একটু হলেও চেঞ্জ হয়েছে, চেঞ্জ দেখতে পাচ্ছেন কিছু? হ্যালো, আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন? এটা আগেও ছিল, কিন্তু আমার আগে কিছু ইরোর দেখাইছিল। এটা আগেও ছিল, কিন্তু আমার এখানে আগে কিছু ইরোর দেখাইছিল। এখানে দেখেন, আমি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি এখন লগ ইন করি, কারণ এগুলো যেন ভুলে না যায় সেজন্য আমি এখানে লিখে রাখছি লগ ইন। তো দেখেন, এই লগ ইন করার পরে কিন্তু আমার ফুল সিস্টেমটা চলে আসলো। এখন ঠিক আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে, যেমন আমরা কাজ করছিলাম, যে যত অপশন ছিল, যত মেনু ছিল, যত আপনার যেটা ছিল না কেন সবগুলো কিন্তু কাজ করছিল। এবং কাজ না করলেও আমরা পরবর্তীতে ওটা ওয়ার্ডপ্রেস সেটিং এর মাধ্যমে কাজ করাইছি। ঠিক এখানেও আমার এই যে যত অপশন দেখতে পাচ্ছেন, যত মেনু দেখতে পাচ্ছেন, প্রতিটা কিন্তু কাজ করে। কাজ যে করে না এমনটা না। আমি যদি এখানে যাই, যেটা অপশনে দেয় সেটা এখন কাজ করবে আমার। আর যদি ডাটাবেসটা ইনস্টল না দেই, আমি না দিতাম,
তো ডাটাবেসটা ইনস্টল না দিলেও কিন্তু না দেওয়াতেও আমার কিন্তু ঠিক একইভাবে ওই আমার ভুল দেখাই দিল সবকিছু। তো মূলত এই যে মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শিখতে গেলে বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ যদি আপনারা শিখতে চান, তো ঠিক মূলত এরকম একটা প্রজেক্ট, আমি আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাই দিব শেষে, যে আসলে একটা কোন ডিজাইন করলে আপনি ফুললি একটা ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে এটা দেখতেছেন না, এটা কি মনে হয় আপনাদের কোনো থিম ইনস্টল দিয়ে করা? হ্যালো? কথা বলেন না কেন? এটা কোনো থিম না, এটা যা কিছু ডিজাইন দেখছেন টোটালি জিরো থেকে একটা স্টাডি ওয়েবসাইট তৈরি করা। আমি পিএইচপি, মাইস্কিউল আর আপনার এইচটিএমএল এই তিনটা দিয়ে তৈরি করছি। খুব যে কোডিং কোডিং ল্যাঙ্গুয়েজ আছে সেটাও না। আপনি দেখেন, আপনি যদি এখানে কাউকে কোনো কিছু অ্যাড করতে চান, তো এখানে কিন্তু অ্যাড হবে। এই যে অ্যাড নিউ ডক্টর, ডক্টর নেম, কোয়ালিফিকেশন যেটাই দেন। আপনার ডক্টর নেম দিলাম ওয়াইদা, কোয়ালিফিকেশন দিলাম বিএসসিএস, এগুলো আমি আসলে নিজেও জানি না। ব্লাড গ্রুপ, জেন্ডার, স্যালারি কত দিব তাকে, কত স্যালারি নেবেন। মোবাইল নাম্বার 11টা না নিলে ফির নিবে না। 43 কাম হয়ে যায়, এতগুলো ফিল আপ করতে হয়। হ্যাঁ জি, এগুলা মানে একদিনের কাজ না। ও, তা দিলাম মনে হয় অ্যাড্রেস। এটা কাজ করে না কেন? এখানে তো তারিখ আসার কথা। আচ্ছা দেখি, এটা অনেক দিনের কাজ তো। গ্রেড আইডি, ডক্টর এডেড সাকসেসফুলি, আপনাদের এই যে কাকে দেখলাম, এই যে ওয়াইদা দেখেন। ঠিক আছে, এখন এই যে এনাকে অ্যাড করলাম, এনা শুধু আমি এখানে দেখতে পাচ্ছি। আমার এটা কিসের ডক্টর, আমার মেবি ডক্টরের টেবিলটা আছে এখানে ডক্টর নামে। এই যে নিউ ডক্টর নামে টেবিলটা আছে, আমি যদি এখানে নিউ ডক্টর টেবিলটা ওপেন করি, তাহলে এখানে মেবি ওনার নামটা দেখতে পাবো। এই যে দেখেন, ডাটাবেজ অটোমেটিক, এখন আমার ডাটাবেসটা অটোমেটিক কানেকশন করে দেওয়া আছে। এবং এটার জন্য আমার কানেক্ট করে দিতে হয়। এই যে আমি যে ওয়েব এখান থেকে যে কাজটা করতেছি, এটার সাথে মূলত আমার কানেক্ট করে দিতে হয়। এই যে এখানে দেখেন একটা কানেক্ট ডট পিএসপি নামে ফাইল আছে ওদের। এবিসি, এই যে ডিবি কানেক্ট, এই যে ডিবি কানেক্ট ডট পিএসপি নামে একটা ফাইল আছে। এই মূলত এই কাজটা যদি আমি না করে দেই, যে ঠিক এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, এই কানেক্টটা যখন আমি করে দিতে হবে, এই যে আইপির জায়গায় আছে না, আইপি হচ্ছে কি আমার লোকাল হোস্ট, আইপি হচ্ছে আমার লোকাল হোস্ট। ঠিক যখন আমরা লাইভ সার্ভারে যাব তখন আইপিটা আমাদের চেঞ্জ হবে। আইপি বলতে মূলত বোঝাচ্ছে মূলত এই যে এটা। আর আমরা যখন সি প্যানেলে লগ ইন করবো তখন এটা জাস্ট, আমরা যখন ডোমেন স্ট্রিং কিনবো তখন সেখান থেকে একটা আইপি দিয়ে দিবে, ওই আইপিটা তখন আমার এই ফাইলটাতে বসাই দিতে হবে। এই যে ফাইলটা তৈরি হচ্ছে ওই আইপিটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। ওই আইপিটা আমাকে এখানে বসাই দিলেই হয়ে যাবে।
তো দেখেন এটা আমার অনেক আগের করা। তারপরও আমি এখন এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে এখন চাইলে আমি এখানে যদি ডিজাইন কোথাও চেঞ্জ করতে চাই, তো এখানে কাজ করলেই আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। আমি কোন ফাইলে ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছি বা কোন ফাইলে আমি ডিজাইন করতে যাচ্ছি, সেখানে এই ফাইলে আমার উম, কাজ করলেই আমার এই ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে কোন পেজের সাথে এখানে দেখেন আমার কিন্তু পেজের নামটা দেখাচ্ছে, কোন পেজের সাথে কোন পেজে যাচ্ছি। এই যে ফার্মাসিস্ট ডট পিএইচপি, এখানে দেখেন আমার ফার্মাসি ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এবং প্রতিটায় আমার এখানে একটা ফাইল থাকবে অবশ্যই। তারপর এখানে থাকবে আবার এই লুকিংটা চেঞ্জ করার পরে যখন আমি লগ আউট করব, আবার এখানে যখন লগ ইন করবো, এটা কিন্তু স্টাফ লগ ইন, এটা অ্যাডমিন লগ ইন। মানে এখানকে যে যে অ্যাক্সেস গুলো দেওয়া থাকবে, ঠিক যেমন আমরা ওয়ার্ডপ্রেসে ইউজার তৈরি করছিলাম, যে একটা ইউজারকে আমি কি কি অ্যাক্সেস দিব না দিব, ঠিক এখানেও আমার অ্যাক্সেসটা তৈরি করা। এটা দেখেন, এটার লুকিংটা আলাদা আমার একটা ফাইলে, কিন্তু এটা শুধু স্টাফের যারা যারা যাদেরকে যে ধরনের অ্যাক্সেস দিব, ঠিক ওই ধরনের অ্যাক্সেসটা পাবে। আবার এখানে যখন আমি লগ ইন করবো, তবে যদি ভুল পাসওয়ার্ড দিয়ে আপনি মনে করেন যে ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আমি যদি সে মনে করেন এটা ইউজার নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, দেখেন লগ ইন হবে না কিন্তু। যে আপনি চাইলে যে আপনার ইচ্ছা অনুযায়ী লগ ইন করবেন, লগ ইন করতে পারবেন না। এটা আপনার যেটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। ঠিক যেমন আমরা ডাটাবেসটাতে যে কাজটা করছি ওটা দিয়ে আপনি লগ ইন হতে পারবেন। আবার এখানকে দেখেন একটা মজার জিনিস আছে কি, যেটা তৈরি করতে, যেমন উনি ক্যালকুলেটর একটা তৈরি করতে চাইলো, তো এটার জন্য আমিও আসলে সবগুলো কোড দিয়ে নিজে তৈরি করছি এমনটাও না। আমি গিটহাব থেকে অথবা স্ট্রাক ওভারফ্লো থেকে আরেকটা কি জানি আছে, সেটার নাম নাই, নাম মনে নেই আমার। সেখান থেকে কিছু কিছু কোডের আইডিয়া নিয়ে কিন্তু কাজটা করছিলাম আমি। ঠিক আছে, যেমন এই যে আপনার কোথায় জানি একটা সিস্টেম ছিল, যে পেমেন্ট সিস্টেম, যে রিলিজ, আপনার পেশেন্টে যাই, এই যে রিলিজ রিলিজ যখন করে দিব একটা রুগীকে, রিলিজ যখন করে দিতে চাইবো, তখন এই রিলিজের এটা রিলিজ, এটা যা মানে এখানে দেওয়ার কথা, বার্থ রিপোর্ট, ডেট রিপোর্ট, বেড স্ট্যাটাস, এই দেখেন অবজেক্ট নট ফাউন্ড। তার মানে এই কেসটা আমার সরাই নেওয়া আছে। এই যে বেড ডিটেলস, এখানে আমার সরাই নেওয়া আছে এই পেজটা। ডিলেট, মডিফাই, আমার কতগুলো মেডিসিন আছে না আছে, জাস্ট এটা চেঞ্জ, বাস এটা আমি এটা নিয়ে অত নাড়াচাড়া না করি, জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হইলো আপনাদেরকে যে এক্সপোর্ট ইম্পোর্ট নতুন একটা ফাইল কিভাবে তৈরি করে আবার পিসি উইন্ডোজ দেওয়ার পরে বা এখান থেকে যখন লাইভ সার্ভারে নিয়ে যাবেন, ঠিক আমার ওটাই ছিল মূল উদ্দেশ্য। তো এটা এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন, যে আমরা পারবো প্রয়োজনে আপনাদের যে ডাটাবেসটা আপনারা তৈরি করছেন বা যে ওয়েবসাইটটা তৈরি করছেন, এই ওয়েবসাইটটাকে টোটালি ডিলিট করে দিয়ে ডাটাবেস থেকে ডিলিট করে দেওয়া এবং ফোল্ডারটাকে ডিলিট করে দেওয়া, মানে কিন্তু মনে করেন আপনার পিসি উইন্ডোজ দিয়ে দেওয়া, তাই না? আবার সে মনে করেন আপনি সি ড্রাইভে সেটা কাজ করেন নাই, সেটা অন্য কোনো ড্রাইভে কাজ করছেন। সে মনে করেন আপনি সি ড্রাইভে না করে ডি ড্রাইভে করছেন বা ই ড্রাইভে করছেন, যে জ্যাম আপনি এই ড্রাইভে ইনস্টল দিচ্ছেন, তার মানে কি এই ড্রাইভ তো আপনার উইন্ডোজ দেওয়ার পরে এই ড্রাইভ তো ডিলিট হয়ে গিয়ে, যদি আমরা নিজে থেকে ডিলিট না দেই তাহলে কিন্তু ডিলিট হয় না। ডিলিট হয় আমার এই ড্রাইভে, যদি আমার জ্যাম ইনস্টলেশন করা থাকে এই ড্রাইভে কি ডিলিট হয়? এই ড্রাইভে কিন্তু ডিলিট হয় না। এখন যদি আমি পিসি উইন্ডোজ দেই, কিন্তু আমি যে এই যে ডাটাবেস ইনস্টল করেছিলাম, যে লোকাল হোস্টে যে ডাটাবেস ইনস্টল দিছিলাম, সেই ডাটাবেসটা কিন্তু আমার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো তাই বলে এটা মনে করিয়েন না যে আমার আলাদা ফোল্ডারে আছে, উইন্ডোজ দিলে তো যাবে না। আমি ডাটাবেসটা আমার কি দরকার, আমি ইনস্টল দিলেই তো ডাটাবেসটা আবার পেয়ে যাব। কারণ দেখেন জ্যামটা কিন্তু আপনার থাকবে না উইন্ডোজ দিলে, জ্যাম যে এই যে জ্যাম সার্ভারটা যে আছে এটা কিন্তু আপনার থাকবে না।
এটা আপনাকে নতুন করে ইনস্টলেশন করে করে নিতে হবে। করে নেওয়ার পরে যখন আপনি এই ফোল্ডারে দেখাই দিবেন, তখন সে অটোমেটিক ফাইলগুলোকে আপডেট করে নেবে। কিন্তু আপনার এই যে লোকাল হোস্ট প্লাস পিএসটিএমআই অ্যাডমিন আছে, এই অ্যাডমিনে সেটা অটোমেটিক আপডেট হবে না। আপনার এই ডাটাবেসটা ক্রিয়েট করে আবার ওই যে ডাটাবেসটা উইন্ডোজ দেওয়ার আগে যে ব্যাকআপ নিয়ে রাখছেন সেটা আবার ইম্পোর্ট করে সরি ইম্পোর্ট করে দিতে হবে। তাহলেই আপনার কাজ করবে, তাছাড়া কাজ করবে না। কারণ আমরা ওখানে যা যা কাজ করি না কেন, যেটাই কাজ করব না কেন, আমাদের সকল কাজ কিন্তু এখানে আসে অটোমেটিক জমা হবে। আমি এটা কানেক্ট করে দেওয়া আছে বিধায় জমা হচ্ছে, আর কানেক্ট যদি করা না থাকতো তাহলে আমার কোনো কিছুই জমা হইতো না। আমি এখানে যা যা দেখতে পাবো, এখানে যা যা দেখতে পাচ্ছি, আর এখানেও কিন্তু আমি ঠিক তাই তাই দেখতে পাবো। আমি যদি এখানে ইউজারে যাই, এই যে ইউজার নামে একটা টেবিল আছে, এই যে ইউজার আমার একটাই আছে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড। আমি যদি এখানে আরেকটা ইউজারকে অ্যাড করে দেই, এখান থেকে যদি অ্যাড করে দেই, আমাকে এখানে অ্যাড করে দিতে হবে না, আমাকে এখানে ইউজার অ্যাড করতে হবে না। আমি যদি এই ডাটাবেস থেকে ইউজার অ্যাড করে দেই, তাহলে সেটা দিয়েও লগ ইন হবে, তাহলে সেটা দিয়েও সেখানে লগ ইন হবে। এবং সেটা কি করে দেখেন, এক্সপোর্ট ইম্পোর্ট আছে, এই যে ক্রিয়েট ভিউ, সিলেক্ট ফ্রম ইউজার রেস, না এটা তো না, ইউজার ভুলে গেছিলাম নাকি। ইউজার এক্সপোর্ট ডিসপ্লে চার্ট, এখানে কোড দিয়ে তৈরি করতে হয় আর কি, যতটুকু মনে আছে। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই। আমি তো বললাম যে প্লাগ ইন ইউজ করে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। যে প্লাগ ইন ইউজ করলে ফিরে আপনাকে এতটা কাজ করতে হবে না, প্লাগ ইন ইউজ করলে আপনাকে এতটা কাজ করতে হবে না। আপনার জাস্ট ওই প্লাগ ইন ইউজ করলে আপনি জাস্ট প্লাগ ইনটা এখানে ইনস্টল করবেন, প্লাগ ইনের মাধ্যমে আপনার সবকিছু তৈরি হবে। এটা এখানে না, ফ্রম ইউজার ড্রপ ডিটেকশন, বাদ দেন। এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা সেটা কোন। আমি অন্য প্রজেক্টে যাই, প্রজেক্ট 302। এটাতে কিন্তু আমাকে লগ ইন করতে হবে, ওটাতে ওয়ার্ড পেজ ইনস্টল দেওয়া নাই, এটাতে কিন্তু ওয়ার্ড পেজ দিয়ে করা, সেজন্য এটাকে আমাকে লগ ইন করতে হবে, তাহলে আমি কাস্টমাইজ করতে পারবো, তাছাড়া করতে পারবো না।
আমার ডাটাবেসটা এখানে দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। স্পিডক্স প্রজেক্ট ডিলিট, আমার ডাটাবেসটা এখান থেকে আমি ডিলিট করে দেই। প্রজেক্ট অপারেশন ড্রপ দ্য ডাটাবেস। ওকে, এখন দেখেন এখানে কারো কোনো প্রবলেম আছে আর? আছে আর? হ্যাঁ না কিছু তো একটা বলেন। তো সবাই ঘুমাচ্ছে, আপনি কি করতেছেন? আপনিও কি তাদের দলে নাকি? রাশেদুল ইসলাম বলেন। হুম, মানে আপনি, সে মনে করেন এই থিমটা, হ্যাঁ, যখন আপনি কোনো একটা থিম ইনস্টলেশন দিবেন তাদের রিকোয়ারমেন্টে দেয়া থাকবে ওই থিমের জন্য আপনার কি কি প্লাগইন ইউজ করতে হবে। আর যদি পেইড থিম ইউজ করেন বা পেইড কোনো থিম আপনি ব্যবহার করেন, তাহলে ওই পেইড থিমের সাথেই আপনার রিকোয়ারমেন্ট প্লাগইন গুলাও দিয়ে দেওয়া থাকে, অটোমেটিক দিয়ে দেওয়া থাকে। আর ফ্রি প্লাগইনে তাদের আপনার কি বলে থিমটা ইনস্টল দেওয়ার পরে তারা শুধু বলে দেয় যে এই প্লাগইনটা লাগবে। হ্যাঁ, এডিট করা যাবে। আমি ব্লগের পোস্ট গুলা এখানে নিয়ে আসছিলাম, আপনাদের মনে আছে? আপনারা ব্লগ সাইট তৈরি করছেন না? ব্লগ সাইট যে তৈরি করছেন, ব্লগে যে পোস্ট গুলা দেওয়া ছিল, ওই পোস্ট গুলা আমি এখানে নিয়ে আসছিলাম, মনে আছে আপনাদের? কিভাবে নিয়ে আসছিলাম? মনে আছে কিনা সেটা কোন? ইনপুট করছিলেন, আপনারা পারবেন কিনা এটা কোন? পারবেন? পিসি চালু আছে আপনার? বললাম পিসি চালু আছে আপনার? আমি তো এটাই বললাম। পিসিতেও আছেন, ফোনেও আছেন। পিসিটা শেয়ার করে আপনি ব্লগে দুইটা পোস্ট থাক বা একটা পোস্ট থাক, সেটা আপনার যে ই কমার্স ওয়েবসাইটটা আছে সেটাতে আপনি ইম্পোর্ট করেন। স্ক্রিনটা শেয়ার করেন, ইম্পোর্ট করেন। দেখি আপনি কিভাবে করতেছেন, আপনার মনে কতটুকু আছে। বা উনি যে যদি কোনো প্রবলেমে পড়ে আপনাদের মাঝ থেকে কে হেল্প করতেছে আমি এটাই দেখবো। কাদের কাদের মনে আছে, কারা হেল্প করতেছে। শেয়ার করেন। আর আজকে যদি ওয়ার্ডপ্রেসে আর কোনো প্রবলেম না থাকে, আগামী ক্লাসে আমরা পেমেন্ট গেটওয়েতে যাব। মাস্টার কার্ড অ্যাপ্লাই, ফাইবার থেকে টাকা তুলবো কি করে সেটাতে যাব। হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। আপনি ব্লগে যান, ব্লগ থেকে ডাটা এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করেন। প্রয়োজনে নোটিফিকেশনটা অফ করে দেন যদি ওটা ঝামেলা করে। হ্যাঁ,
গো টু এই যে টার্ন অফ অল নোটিফিকেশন ফর গুগল ক্রোম, এটা অল হয়ে যাবে। আর ওই যে গো টু গুগল সেটিং এ যান, ওখানে আপনার শুধু মিটের জন্য চেঞ্জ হবে নোটিফিকেশনটা। কাজ করতে করতে এই নোটিফিকেশন অনেক ঝামেলা করে। আস্তে আস্তে করেন, ভয়ের কিছু নাই। বাবা, প্রজেক্ট কি করছেন ওটাই মনে নাই? যে কোনো যে কোনো একটা প্রজেক্টে আমাকে এক্সপোর্ট ইম্পোর্ট ডাটাগুলো করে দেখাইলেই হবে। এই যে মনে করেন আপনারা ডেমো ডাটায় নিছিলেন, তাই না? ডেমো ডাটাগুলো নিছেন, মনে করেন এখন আপনি ওই ডেমো ডাটা না নিয়ে নিজস্ব 20টা বা 30টা প্রোডাক্ট আপলোড দিয়েছেন, দিয়ে থিম ডিজাইন করছেন। এখন সে মনে করেন আপনার এই থিমটা পছন্দ হচ্ছে না, এখন আপনার অন্য একটা থিম আপনি ইনস্টল দিয়ে সেখানেও আবার প্রোডাক্ট আপলোড দিতে হচ্ছে। কোনো প্রয়োজন নাই, আপনি এই থিম থেকে, এই ডাটাবেস থেকে আপনার সকল প্রোডাক্ট গুলা সেখানে নিয়ে যেতে পারবেন। ওই যে ঠিক ডেমো ইম্পোর্ট করছি যেরকম, ঠিক এই যে আপনাদের যে নিজস্ব প্রোডাক্ট গুলো আছে সেখানেও সেগুলো ইম্পোর্ট করতে করে দিতে পারবেন। এদিকে আপনি কিয়াতে লগ ইন করেন, আপনার ব্লগে লগ ইন করেন, ব্লগ থেকে ডাটাগুলো এক্সপোর্ট করেন। এখানে দুইটা পোস্ট আছে, এই দুইটা পোস্টে আপনি ওইখানে নিয়ে যান, ওয়ার্ডপ্রেসে নিয়ে যান। কি করে নিয়ে যাইতে হয় দেখি আপনাদের মনে কতটুকু আছে। আপনার টিমমেটের কাছ থেকে হেল্প নেন। এই যে যারা আছে এখানে উপস্থিত তাদের কাছ থেকে হেল্প নেন। সাজত ভাই আছে, ওয়াইদে আপু আছে। সাজত ভাই, এখানেই আছে, সেটিংসেই আছে। কি ভাই, ইমরান খান, মজারুল হক, হারবুল ইসলাম, আপনারা বলেন কিছু। আজি বলেন, ওনাকে একটু হেল্প করেন উনি। শুধু দেখেই যাচ্ছেন। আপনি এখানে উপমার্সে এখনো সেটিংস করেন নাই। তাহলে উপমার্স সেটিং আসে আছে আপনার সামনে।
এখানে পোস্ট কটা আছে আগে দেখি। আমি পোস্ট দেখতে চাইছি, আপনার ওয়েবসাইট দেখতে চাই নাই। কটা আছে? 10টা। আচ্ছা, ওখানে দুইটা আছে, ওই দুইটা নিয়ে আসলে হবে 10 দিয়ে 12টা। নিয়ে আসেন। সেজন্যই বলি সাজ্জাদ ভাই কাজ পাওয়ার আগে কোনো কিছুই প্র্যাকটিস করে নেয়, আর যখন কাজ পাচ্ছে এখন ওনার দৌড়াদৌড়ি উঠছে। এখন ওনার ঠিকই প্র্যাকটিস হচ্ছে। ব্যাক করেন, টুলসে যান। টুলসে গিয়ে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট করেন টুলস। এখন কোথা থেকে ইম্পোর্ট করতে যাচ্ছেন আপনি? ব্লগার থেকে, তাই না? উপরে দেখেন ব্লগার আছে। ব্লগার প্লাগইনে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে এটা অ্যাক্টিভ করার পরে অটোমেটিক ইম্পোর্টের অপশনটা চলে আসবে, আপলোডের ফাইল আপলোডের অপশনটা। ব্লগারে যান, দেখি দেখি পোস্টগুলোর নাম কি কি ছিল। পোস্টে ক্লিক দেন। ডিসকভার ডিজাইন এন্ড অ্যানালাইসিস, ক্যান নট গো আনপানিশড, নাকি আনপানিশড। যান ওয়ার্ডপ্রেসে যান, দেখেন এগুলা আসলো কিনা। এখন কি করতে হবে? এই যে পোস্টগুলা ইম্পোর্ট করতেছেন, এটা কোন ইউজারের মাধ্যমে ইম্পোর্ট হবে সেটা সিলেক্ট করে দেন। আপনি ইউজার তো একাই আছেন, ওই সিলেক্টের জায়গায় অ্যাডমিন সিলেক্ট করে দেন। আর যেহেতু একাই আছেন, ওটা সিলেক্ট না করে দিলেও অটোমেটিক একা একাই সিলেক্ট হয়ে যাবে। জি, ওখানে তখন আপনার আরেকজনকে সিলেক্ট করা লাগতো। এখন পোস্টে ক্লিক দেন।
আর সমস্যা নেই। এখন কি 12টা হয়েছে? ওই যে ডিসকভার ডিজাইন অ্যানালাইসিস আর একটা কি ছিল, রেপ, ওই যে 2 নম্বরটাই হয় মেবি, 3 নম্বরটা, রেপ ক্যান নট গো আনপাবলিশ। মানে ভুলে গেছেন, পারবেন কিন্তু একটু সময় লাগবে, এই তো। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি করে দেখাবো না আপনারাই নিজেরাই করবেন? একটা টোটাল ফোল্ডার, মানে নতুন একটা ওয়েবসাইট এখন ক্রিয়েট করবেন, নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেখানে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করবেন এবং এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে 2টা পেজ ক্রিয়েট করবেন। হ্যাঁ, অবশ্যই। আর যদি বলেন যে স্যার আপনি একটা আগে আরেকবার রিভিউ দেন, তারপর আমরা এটা করতেছি, তাহলে আমি সেটাই করে দিচ্ছি। এখন আপনারা কোনটা করবেন সেটা বলেন। আপনি স্ক্রিন অফ করেন। ফারুকুল ইসলাম রিজন, আপনি শেয়ার করবেন? শেয়ার করেন। বাকিগুলো গেল কই? আতিক আহমেদ, সৌরভ সরকার। তাহলে কি হইলো? আপনি কাজ এমনি শিখতে পারেন না? সবসময় সবকিছু জিনিস ফোনে দেখলেই হয়? দেখেন, আমি আজকে একটা নতুন একবারে ফুললি প্রজেক্ট দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমার 2 ঘন্টা মতন সময় লাগবে। আমি এই 2 ঘন্টাতে একটা প্রজেক্ট যতদূর সম্ভব একটা ওয়েবসাইট আজকে ফুল রিভিউ দিচ্ছি। তো এখানে আমাদেরকে জ্যাম ইনস্টল থাকতে হবে, আমার জ্যাম ইনস্টলেশন প্রক্রিয়াটা আমি জানি, এবং এখানে কিছু ফাইল মডিফাইড করতে হবে সেটা কিছু জানি। হ্যাঁ, বলেন। রেকর্ড চালু আছে। আমার জ্যাম ইনস্টলেশন করতে হয় জানি, আমি জ্যাম সি ড্রাইভে ইনস্টল করছি, আমি সি ড্রাইভে রাখছি। তো আমি যেহেতু নতুন প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি বা নতুন একটা প্রজেক্ট তৈরি করব, তো সেজন্য আপনাদের এখানে যা যা দেখতে পাবেন সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। তো এখানে দেখেন, আমি জ্যাম ফোল্ডারে গেলাম, জ্যাম ফোল্ডারে যাওয়ার পর এসটিডক্সে যাব। এগুলো আপনারা আপাতত বাদ দেন। মনে করেন এখানে কোনো কিছুই নেই, টোটালি ফাঁকা। এখানে কোনো কিছুই নেই, মনে করেন একবারে ফাঁকা। ঠিক আছে, যদিও ফাঁকা না, মনে করেন একবারে ফাঁকা। তারপর অ্যাট ফার্স্ট। জি। সব ডিলিট কি? আমার এই ফোল্ডারটি মনে করেন ব্লাঙ্ক, আমি ব্লাঙ্কই করে নিই, যা আছে কপালে। আচ্ছা, আমার এসটিডক ফোল্ডারটা বর্তমানে ফাঁকা। আমার কোথায়? লোকাল ডিস্ক জ্যাম এসটিডক। এখানে মূলত এই ফোল্ডারেই আমি যা কিছু কাজ করি না কেন, আমার মূলত এই ফোল্ডারেই কাজ করতে হবে। এই এসটিডকে আমি যা কিছু করি না কেন, এই এসটিডক্সের ভিতরেই করতে হবে। এট ফার্স্ট আমাকে এখানে ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসতে হবে, অথবা প্রজেক্টের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি একটা প্রজেক্টের নামে ফোল্ডার ক্রিয়েট করি, সেটা হচ্ছে কি রিভিউ। আচ্ছা, রিভিউ ক্লাস দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদিও আমাদের এটা করা যায়, তো সব সময় আপনারা এই যে ফোল্ডার তৈরি করবেন বা ডাটাবেস তৈরি করবেন, যেখানে তৈরি করবেন না কেন বা যেটাই তৈরি করেন না কেন, আপনি প্র্যাকটিসের জন্য তৈরি করেন বা লাইভ সার্ভারের জন্যই তৈরি করেন, এই যে ফোল্ডারটা আমি নিলাম, আপনারা হয়তোবা দেখছেন এর আগে যে আমি প্রজেক্ট 2, প্রজেক্ট 302, প্রজেক্ট 303, নিউ ই কমার্স, আমি যতগুলো ফোল্ডারে তৈরি করছি না কেন, আমি কোনো ফোল্ডারে কিন্তু স্পেস ব্যবহার করি নাই। আমার আদার ফোল্ডারে স্পেস আছে, কিন্তু আমার এই ফোল্ডারে দেখবেন এখানকার ফোল্ডারে আমার স্পেস নাই। কেন ব্যবহার করি না স্পেস? কারণ স্পেস যখন ব্যবহার করব তখন আপনার লিঙ্কটা দেখবেন, সেখানে হয় পার্সেন্টেজ চলে আসবে, নয় হাইফেন চলে আসবে।
ঠিক এই ধরনের প্রবলেমগুলো হয়। প্রবলেম যদিও সেটা না, কিন্তু আমরা প্রবলেমটা হয় তখনই, কারণ ওটা আমার ওইভাবে কাজ করতে করতে গেলে আমার একটা হ্যাবিটে পরিণত হয়। তো আমি এমন করে কাজ করব যেন আমার ইউনিকলি কাজটা হয় এবং ওই দিক দিয়েই হ্যাবিট হয়। কারণ যখন আমি একটা এখানে স্পেস ব্যবহার করে এই ফোল্ডারটার সাব ক্যাটাগরি যতগুলো আছে ততগুলোকে যখন লাইট করতে যাব, তো আমার একটা স্পেস দেওয়ার ফোল্ডারের একটা স্পেস দেওয়ার অভ্যাস থেকে গেল। যদি আমার স্পেস দেওয়ার প্রয়োজনই হয় বা দরকার হয়, তখন আমি কি করব, যদি প্রয়োজন হয় তাহলে এখানে আমি একটা আন্ডার স্কোর ব্যবহার করব, তাও স্পেস ব্যবহার করব না। ঠিক এখানে একটা আন্ডার স্কোর ব্যবহার করব, তাও স্পেস ব্যবহার করব না। কেন? আমি স্পেস ব্যবহার করলে আমার যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আমার চেঞ্জ হয়ে যায়। ঠিক এরকম আমি একটা প্রয়োজনে আন্ডার স্কোর ব্যবহার করবো, তাও স্পেস ব্যবহার করব না। তো আমি রিভিউ ক্লাস, স্পেস কিন্তু দেখা যাবে না আপনার। তো এখানে দেখেন আমি রিভিউ ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তারপরে কি এই রিভিউ ক্লাস নামেই আপনি একটা ডাটাবেস তৈরি করলাম। তো ডাটাবেস তৈরি করার জন্য localhost/phpMyAdmin, ঠিক আছে? এখানে আমার আগের যতই ডাটাবেস থাক না কেন সেটা সমস্যা না, আমি নতুন একটা ডাটাবেস তৈরি করি। তো এখানেও আপনার কোনো ক্যাপিটাল লেটার এবং স্পেস ব্যবহার করা যাবে না। রিভিউ ক্লাস ক্রিয়েট, আমার এই ডাটাবেস, না, আপনার ফোল্ডার নেম যদি আলাদা হয় সমস্যা নেই, আবার এখানে ডাটাবেস নেম যদি আলাদা হয় সমস্যা নেই, কিন্তু আপনার যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাব তখন আমার এই নেমটা অবশ্যই লাগবে এবং এটা আলাদা হওয়া যাবে না। ঠিক আছে? তো আমরা যদি এখন লোকাল হোস্টে গিয়ে দেখি, তো দেখেন আমাদের রিভিউ ক্লাস ফোল্ডারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এটা যদি আমি ক্লিক করি কোনো কিছুই দেখতে পাবো না, কারণ এর ভিতরে আমার কোনো কিছুই আছে কি? এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু আছে? এই ফোল্ডারের ভিতরে আমার কোনো কিছুই নাই। সেজন্য কিন্তু এই যে প্যারেন্ট ডিরেক্টরি মানে ব্যাক করে দেখাচ্ছে এখানে টোটালটাই ফাঁকা। ওকে, এখন আমার এখানে যে কাজটা করতে হবে, আগে এই ওয়েবসাইটের জন্য সে মনে করেন আমার এখানে 10টা 15টা 20টা ওয়েবসাইট আছে, আমি 10টা 15টা 20টা ফোল্ডার তৈরি করলাম। প্রতিটি ফোল্ডারের জন্য এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা ফোল্ডার। আপনি, আমরা ডোমেইন এবং সাবডোমেইন বুঝি, আমরা এখান থেকে এক একটা ডোমেইন অ্যাড করতেছি, এগুলো মনে করেন এক একটা ডোমেইন অ্যাড করতেছি। আর এই ডোমেইনের জন্য বা ডোমেইন রান করার জন্য আমাদের হোস্টিং লাগে। আর আমরা হোস্টিংটা ক্রিয়েট করার জন্যই মূলত জ্যামটাকে ব্যবহার করতেছি, জ্যাম সার্ভারটাকে ব্যবহার করতেছি। ঠিক আমার এখানে স্পেস অনুযায়ী আমি যতগুলা ইচ্ছা ওয়েবসাইট তৈরি করতে পারবো, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? আর এক একটা ওয়েবসাইটের জন্য জাস্ট ডোমেইনে মনে করবেন এক একটা ফোল্ডার, আর প্রতিটি ফোল্ডারের জন্য আলাদা আলাদা ওয়ার্ড পেজ ইনস্টল করতে হবে। আমি যে একবার ওয়ার্ড পেজ ইনস্টল করছি বিধায় যে আর অনেক ইনস্টল করতে হবে না এমনটা না। যদি আমি চাই যে এটাকে আমি ওয়ার্ড পেজের মাধ্যমে কাজ করব, ওয়ার্ড পেজটা আগে আমাকে ইনস্টল করে নিতে হবে। ওয়ার্ড পেজ আমার ডাউনলোড করে করাই আছে, আমি জাস্ট এই ওয়ার্ড পেজটাকে কপি করলাম। আমি যে নতুন ফোল্ডারটা তৈরি করলাম htdocs, এই ফোল্ডারের ভিতর জাস্ট রিভিউ ক্লাস এর ভিতরে গিয়ে আমি ওয়ার্ড পেজটাকে পেস্ট করলাম, জিপ ফাইলটাকে পেস্ট করে নিয়ে আসলাম। কিন্তু এখানে জিপ ফাইল রাখা যাবে না, আমার এখানে সরাসরি ফাইলগুলো রাখতে হবে। সো আমি এক্সট্রা করে নিলাম। দেখেন এক্সট্রা করে নেওয়ার পরে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডার একটা তৈরি হয়েছে। আমি যদি এখন এখানে রিলোড দেই রিভিউ ক্লাসের পরে কোথায় যাচ্ছে? ওয়ার্ডপ্রেস, দেন আমার এখানে যাবে তখন। তো আমার প্রজেক্টটা হচ্ছে প্রথমে আপনার কি বলে ফোল্ডারের নাম, তারপরে কি ফোল্ডার আছে সেখানে যাচ্ছে, তারপরে ওই ফোল্ডারে আসতেছে। তো এটা না করে আমাকে এট ফার্স্ট যেটা করতে হবে যে এখানে আমাকে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যত ফাইল আছে আমি এই ফাইলগুলোকে কাট করে আমার রিভিউ ক্লাসের ভিতরে রাখবো, এই যে রিভিউ ক্লাস এর ভিতরে রাখবো। এখন আমার এই যে ওয়ার্ডপ্রেস এবং এই যে এই ওয়ার্ডপ্রেস, এই দুটাকে আমার প্রয়োজন বর্তমানে নাই, কারণ এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো ছিল
সেগুলো আমি বাইরে নিয়ে আসলাম এবং এটাকে তো আমি এক্সট্রাক্ট করে এই ফাইলটা তৈরি করলাম। মূলত যেটা হইলো, আমার এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো মূলত আমি নিয়ে নিলাম যেগুলো আমার দরকার। ক্লিয়ার? এখন আমি ডাটাবেস ক্রিয়েট করছি, সবকিছু ক্রিয়েট করছি। এখন আমি এই যে রিভিউ ক্লাসে যাই। আপনার এই যে আপনি যখন লোকাল হোস্টে যাবেন, এই যে ফোল্ডারটি এখানে নিয়ে আসার পরে আমি রিভিউ ক্লাসে যাব। রিভিউ ক্লাসে যাওয়ার পরে দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য মানে ডাটাবেস, আপনাদের এখানে দেখেন, এই যে এখানে দেখেন wp config স্যাম্পল নামে একটা ফাইল আছে। তার মানে হ্যাঁ, এখানে একটা ফাইল আছে সিম্পল না স্যাম্পল, মানে wp config বলতে এটা বোঝাচ্ছে যে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন, মানে আগে আমাকে ওয়ার্ডপ্রেসটা কনফিগারেশন করে নিতে হবে। এটা যদি আমরা এডিট করি, এডিটে যদি গিয়ে দেখি, এইগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো কমেন্ট। এই যে দেখেন ডিফাইন ডিবি ইউজার নেম, মানে ইউজার নেম হেয়ার, তার মানে এখানে আমার ইউজার নেমটা বানাই দিতে হবে। ডিফাইন ডিবি নেম বলতে বোঝাচ্ছে কি ডাটাবেস নেম, এখানে আমার ডাটাবেস নেমটা দিতে হবে। আমরা কোন ডাটাবেস ক্রিয়েট করছি, কি নামে ডাটাবেস ক্রিয়েট করলাম, এই যে পিএসপি মাই অ্যাডমিনে যে তৈরি করলাম ডাটাবেসটার কি নাম ছিল, রিভিউ ক্লাস। ঠিক আমাকে এখানে এই যে ডাটাবেস নেম হেয়ার এখানে দিতে হবে রিভিউ ক্লাস। তারপর ডিফাইন ডিডি ইউজার নেম আমাকে দিতে হবে। ডিফাইন ইউজার পাসওয়ার্ড দিতে হবে। তারপর কি হোস্ট নেম বলতে যেমন আমরা হোস্টিং ব্যবহার করতেছি, এই হোস্ট নেমের জায়গায় যখন আমাদের লাইভ সার্ভার হয় তখন এখানে আইপি দিতে হয়। আবার যখন আমাদের আমরা যেহেতু বর্তমান লোকাল হোস্টে কাজ করতেছি, সো হোস্ট নেম হবে আমার লোকাল হোস্ট। ক্লিয়ার? ডিফাইন হবে ইউটিএফ8। আমরা এই ফাইলের মাধ্যমে কনফিগারেশন করতে পারি, কিন্তু এটাতে আমাদের অনেকেরই প্রবলেম হয়, যেহেতু কোডিং এর আমরা মাথা কালা কিছু বুঝি না, তো এটা বাদ দেই। আমরা সরাসরি এই ডাব্লিউপি কনফিগ স্যাম্পল দেওয়া আছে, এখানে দেখেন ওর অটোমেটিক নতুন একটা ফাইল তৈরি হয়ে যাবে। সেটা কিভাবে কি করে, আমি এই যে ওয়ার্ড পেজ ইনস্টলেশন ইংলিশ ইউনাইটেড স্টেট কন্টিনিউ করলাম, এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বোঝাচ্ছে। এখানে দেখেন আমাদের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। এই যে একটু আগে যে ফাইলটা দেখলাম, ডাটাবেস নেম ছিল ওখানে, ডাটাবেসের ইউজার নেম চাইছিল, ডাটাবেসের পাসওয়ার্ড চাইছিল এবং ডাটাবেসের হোস্টও চাইছিল। জি বলেন, কিছু বলবেন? আচ্ছা, তার মানে এখানে বলে দিচ্ছে আমার ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট উই নিড টু ইনফরমেশন টু দা অন দা ডাটাবেস, মানে ডাটাবেসের ইনফরমেশন। এই যে আমরা ডাটাবেস তৈরি করছি, এই ডাটাবেসের ইনফরমেশন চাচ্ছে। ডাটাবেস নেম, তার মানে কি, যেহেতু ইনফরমেশন গুলো চাচ্ছে তার মানে আমাকে এখানে আগে ডাটাবেসটা রেডি রাখতে হবে বা ডাটাবেসটা তৈরি করে রাখতে হবে। আমরা কিন্তু ডাটাবেস তৈরি করে করছি। এখন আমি চলে গেলাম লেটস গো। এই যে দেখেন ডাটাবেস নেম, আমার ডাটাবেস নেম এখানে কি ছিল, রিভিউ ক্লাস। এই যে ডাটাবেস নেম ছিল রিভিউ ক্লাস, আমার ডাটাবেস নেম দিতে হবে রিভিউ ক্লাস। এই যে ডাটাবেসের নেমটা যে নিলাম এবং এখানে যে নেমটা চাচ্ছে ডাটাবেস নেম, এই দুটার মধ্যে কোনো পার্থক্য থাকা চলবে না। ক্যাশ সেনসিটিভ, অবশ্যই ক্যাশ সেনসিটিভ, মানে আমার যদি ওখানে ছোট হাতের থাকে ছোট হাতের, বড় হাতের থাকে বড় হাতের, যেহেতু আমার বড় হাতের দেওয়ার কোনো সুযোগ নাই, তো আমি সবসময় স্মল লেটারই ব্যবহার করব। ওকে, ডাটাবেস নেম দিলাম। ইউজার নেম, মূলত এটা বোঝাচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, আমার সিপএনএল এর ইউজার নেম না, এটা বোঝাচ্ছে আমার ডিরেক্টরির ইউজার নেম। এই যে সে মনে করেন আমরা পিএসপি মাই অ্যাডমিনে এখানে প্রবেশ করতেছি, ডাটাবেস গুলোতে ক্লিক করতেছি, সরাসরি ওপেন হচ্ছে। কিন্তু যদি আমি এখানে ইউজার নেম আলাদা সেভ করি, তাহলে আমার ফাইল যে ওই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো আমাকে ওখানে ইউজার নেমটা ডিফাইন করে দিতে হবে, মানে সেটিংস করে দিতে হবে, তাছাড়া সেটা বুঝতেই পারবে না।
ঠিক আছে। আবার পাসওয়ার্ড যদি ব্যবহার করি, সেই ডাটাবেসটা ওপেন করতে গেলে আমার পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম আমরা মূলত সাধারণত রুট ডিরেক্টরিকেই দেই, মানে মেন রাস্তা। পাসওয়ার্ড আমি বেরাং রাখলাম এই কারণে, কারণ যখনই আমি কাজ করতে শুরু করতে যাবো এই পাসওয়ার্ডটা অনেক ভেজাল করে। আপনার রুট ডিরেক্টরির পাসওয়ার্ডটা, ডাটাবেসের পাসওয়ার্ডটা অনেক ঝামেলা করে। অনেক সময় পাসওয়ার্ড দেওয়ার ফলে আমরা যে নতুন নতুন টেবিল ক্রিয়েট করি, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করি, এই নতুন নতুন প্রোডাক্টের জন্য কিন্তু অলরেডি নতুন নতুন টেবিল তৈরি হয়। তখন পাসওয়ার্ড যখন দেয়া থাকে তখন আমাদের মাঝে মাঝে প্রবলেম হয়, সেজন্য আমরা এটা পাসওয়ার্ড দিব না। লোকাল হোস্ট, আমার ডিবি হোস্ট হচ্ছে এই যে লোকাল হোস্ট। যদি আমার সেটা লাইভ সার্ভার হয় তাহলে আমার সার্ভারের আইপিটা দিতে হবে। জি ইমরান খান, কিছু বলবেন? আচ্ছা, একটা দেখা যাচ্ছে টেবিল প্রিফিক্স। এই যে আমাদের ডাটাবেজে বিভিন্ন ধরনের টেবিল গুলো, যেমন এখানে পাসওয়ার্ডটা ব্লাঙ্কই রাখবো, তাইলে আমাদের লগ ইন করার সময় পাসওয়ার্ড থাকবে না। তারপর দেখেন এখানে এই যে টেবিল প্রিফিক্স একটা অপশন আছে, টেবিল প্রিফিক্স। এই যে দেখেন, এই যে ই কমার্স ডাটাবেসটা আমরা তৈরি করছি, এখানে এক একটা টেবিল তৈরি হয়েছে। প্রতিটি টেবিলের আগে দেখেন WP_, WP_, ঠিক এখানে আমাকে বলে দিচ্ছে যে টেবিলগুলো যে তৈরি হবে সেগুলা প্রিফিক্স বলে প্রথমে কি নামে বুঝাবে। আমরা বাই ডিফল্ট WP এ রাখলাম, রাখার পরে সাবমিট। রান দা ইনস্টলেশন, মানে ওয়ার্ডপ্রেস আমার ইনস্টলেশন হচ্ছে। এখানে দেখেন আমার এই যে আমি ওয়েবসাইটটা তৈরি করলাম, ডোমেইন মনে করেন আমার ইউ ক্লাস, হোস্টিং আমার সি ড্রাইভ। এখন আমার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে যাচ্ছি, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার আগে আপনি যে ইনস্টলেশন যে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, সেই ওয়েবসাইটের টাইটেল কি হবে, সেই ওয়েবসাইটটার টাইটেল কি হবে। দিলাম। ইউজার নেম, আপনি ইউজার নেম চাইলে আপনার যে কোনো আপনি ইউজার নেম ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এখন পাসওয়ার্ড আপনার যেহেতু এটা নিজস্ব, তো এখানে আপনি আপনার পিসিতে ছাড়া আপনি আপনি ছাড়া তো অন্য কেউ বলবে না, তো সমস্যা নেই, আপনি এখানে দুর্বল পাসওয়ার্ডই ব্যবহার করেন। কনফার্ম উইক পাসওয়ার্ড, মানে এটা বলে দিচ্ছে যে দুর্বল পাসওয়ার্ড। কারণ এটা বলার কারণ হচ্ছে এটাই, যখন আমরা লাইভ সার্ভারে কাজ করতে যাব তখন কিন্তু আমাদের কাছে ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমার ওয়েবসাইটটা যেন হ্যাক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর হ্যাক না হওয়ার জন্য আমাদেরকে একটু কি বলে বুদ্ধিমত্তা খাটিয়ে একটু স্পেশাল পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এটা যেহেতু আমাদের নিজস্ব, তো আমি এখানে সহজ পাসওয়ার্ডে দিলাম। আর যখন আপনার লাইভ সার্ভারে কাজ করবেন সেটা সেটা জি, হ্যাঁ তখন পাল্টানো যাবে। তখন আপনার এই পাসওয়ার্ডটা কাজে লাগবে না। তখন পাসওয়ার্ডটা কাজে লাগবে ওইখানকার একটা পাসওয়ার্ড আগে থেকে দেয়া থাকে, ওই পাসওয়ার্ডটা দিয়ে ওই পাসওয়ার্ডটা আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। তো ইমেল, আমি একটা ইমেল দিয়ে দিলাম। তো ইউজার নেম কি দিলাম, দীপু। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, এবং আমি একটা ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? বুঝতে পারছেন ফারুকুল ইসলাম? আচ্ছা, এখন আমাকে সাকসেস দেখাইছে, এখন আমাকে লগ ইন করতে বলতেছে। তো আমি লগ ইনে ক্লিক দিই। আমি ইউজার নেম কি দিছিলাম, শুধু দীপু। পাসওয়ার্ড দিছিলাম 1 থেকে 6। দেওয়ার পরে আমি লগ ইন করলাম। এই যে দেখেন, লগ ইন করার ফলেই আমার কিন্তু ফুললি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে।
আমি এখন এখানে ঠিক যেভাবে কাজ করব আমার ওয়েবসাইট ঠিক ওভাবে তৈরি হবে। এখন যদি আমরা এই যে নিউক্লিয়ার রিভিউ এই ডাইরেক্টরিতে গিয়ে দেখি, দেখেন আমার আগে কি ছিল, ডাব্লিউপি কনফিগ স্যাম্পল ডট পিএসপি, তাই না? মাইক্রোফোনটা একটু মুট করেন, নয়েজ আসতেছে। এমডি ইমরান খান, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, আপনি মুট করেন, যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করবেন। আর এই যে দেখেন এই ফাইলটা কি আমাদের আগে ছিল, ডাব্লিউপি কনফিগ? দেখেন আমরা এই কাজগুলো করার পরিবর্তিতে কিন্তু এখানে অটোমেটিক এই ফাইলটা তৈরি হয়েছে। আমি যদি এটা এডিট করে দেখি, তো দেখেন আমি এখানে ডিফাইন ডাটাবেস নেম রিভিউ ক্লাস দিয়েছিলাম, তাই না? এই যে ডাটাবেস ইউজার নেম রুট দিয়েছিলাম, ডাটাবেস পাসওয়ার্ড দেই নাই, তারপর মাই স্কুল হোস্ট নেম ডিবিএস লোকাল হোস্ট, সবগুলা ইনফরমেশন আসছে। কাহিনী বুঝতে পারছেন? আচ্ছা গেল। এখন আমি এই যে ওয়ার্ডপ্রেসে আসলাম, এই যে ওয়ার্ডপ্রেস আমার এখানে যা যা দেখাচ্ছে, আমার এটাকে বলা হয় কি ড্যাশবোর্ড। আমার সামনে বর্তমান যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমার একটা ড্যাশবোর্ড, ঠিক আছে? এখন এই ড্যাশবোর্ডে আমাকে এখান থেকে যা যা করার দরকার আমাকে এখান থেকেই কাজ করতে হবে। আমি থিম ইনস্টলেশন করব, তারপর আপনার প্লাগইন ইনস্টল করব, পোস্ট করব, যা কিছু করার এখান থেকেই করব। এখন আমি আপাতত পোস্টের দিকে যাচ্ছি না, আমি জাস্ট একটা প্লাগইন ইনস্টল দিয়ে ওই প্লাগইন দিয়ে ফুললি একটা পেজ ক্রিয়েট করব, মানে একটা ওয়েবসাইট দাঁড় করাবো কোনো রকমে। ক্লিয়ার? তো আমি কোনো থিম টিম ইনস্টল দিচ্ছি না, যা আছে তাই। এখন বাই ডিফল্টে আমার কিছু এখানে থিম দেওয়াই থাকে। যখন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করছি তখন আমাদের বাই ডিফল্ট কিছু থিম দেয়া থাকে। তো এই যে এই তিনটা থিম আমার দেওয়া আছে, এই তিনটা থিম আমরা কোথায় দেখতে পাবো? এই যে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট। ডাব্লিউপি কন্টেন্ট বলতে আমরা জানি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে হচ্ছে বলতে এটা বোঝাচ্ছে যে আপনার পেজ ডিজাইন যা কিছু আছে, পেজ পোস্ট প্লাগইনস যা কিছু আছে, সবই হচ্ছে একটা একটা কন্টেন্ট। যেহেতু সবগুলাই একটা কন্টেন্ট, তো এই কন্টেন্ট গুলো থাকবে আপনার ওয়ার্ডপ্রেস কন্টেন্ট মানে ডাব্লিউপি কন্টেন্ট এই ফোল্ডারের ভিতরে। এখানে দেখেন থিম আছে, প্লাগইন আছে, প্লাগইন আছে, থিমস আছে, আপলোড আছে। আমাদের থিম প্লাগইন আপলোড, আমাদের ওয়ার্ডপ্রেসে প্লাগইন যদি আপলোড করি আমাকে এখানে অটোমেটিক কাজ হবে, আমি যদি থিম আপলোড করি অটোমেটিক এখানে কাজ হবে। তো এখানে দেখেন থিম আমাদের তিনটা, তাই না? এখানেও দেখেন এক দুই তিনটা থিম। এখন আমি যদি একটা এখান থেকে ডিলিট করে দেই, এখান থেকে ডিলিট করে দিলাম, এখানে থাকলো আর কয়টা? দুইটা। এখানে যদি আমি এখানে যদি আমি দেখি, এই দেখেন একটা পালাইছে। আবার জি, আপনার বুঝে শুনে ডিলিট করতে হবে। আমার এখানে 2020 অ্যাক্টিভ আছে, আমি 2019টাকে এখন এখান থেকে ডিলিট করি, 2019 থেকে এখান থেকে আমি ডিলিট করি। এখন এখানে একটু রিলোড দেই, এখন এখানে কি আছে ওটা 2019? ওটা কিন্তু নাই, এখন আমার থিম এখানে একটা ওখানে একটা। বুঝতে পারছেন? আমরা এই দিকখান থেকে কাজ করি না কেন ওখানে কাজ হবে, আবার ওখান থেকে কাজ করলেও এখানে কাজ হবে। বুঝতে পারছেন? ওকে। এখন আমি এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য, মানে থিমটাকে আমার নিজের মতো করে সাজানোর জন্য এই যে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। এই যে দেখেন এখানে সাইট আইডেন্টিটি আছে, কালার আছে, থিম অপশন আছে, কভার টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনু, উইডজেট, হোম পেজ সেটিং, এডিশনাল সিএসএস।
এই যে আমার জাস্ট বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস একটা থিম দিছে, এই যে যে একটা থিম দিছে এই থিমটার এই যে সেটিংস, এখানে কাস্টমাইজে গিয়ে এখানে সেটিংস পাবো। আমি যদি সাইট আইডেন্টিটিতে ক্লিক করি, এই যে দেখেন দিস ইজ রিভিউ ক্লাস অন ওয়ার্ডপ্রেস এবং ট্যাগলাইন জাস্ট এনাদার ওয়ার্ডপ্রেস সাইট। আপনি এই যে জাস্ট এনাদার ওয়েবসাইট সাইট, দেখেন এখানে অটোমেটিক পরিবর্তন হচ্ছে। এখানে কয়েকটা পেজ আছে, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, ঠিক আছে। তারপর এখানে কি সেট করা যায়, সাইড আইকন। সাইড আইকন বলতে বোঝাচ্ছে এই যে লোকাল হোস্টের আগে একটা আইকন দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, এই যে আইকনটা এটা হচ্ছে সাইড আইকন। আপনি চাইলে এখানে সাইড আইকন অ্যাড করে দিতে পারেন। তবে সাইড আইকনের ফাইলের সাইজটা অবশ্যই পিএনজি আকারে নেবেন এবং এটা স্কোয়ার করে নেবেন, যেমন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। বুঝতে পারছি? তাহলে আপনার ওই আইকন মানে সাইড আইকনটা ঠিকঠাক ভাবে সেট হবে, তাছাড়া সেট হবে না। ওকে, পাবলিশ। একটু ব্যাক করি, কালার, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন কালার করা পরিবর্তন হচ্ছে কিনা। এই যে বারটাতে লক্ষ্য দিন, পরিবর্তন হয়। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। যে থিমের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা না, আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার। আমি কিছু বলতেছি মানে আমি তো কথাই বলতেছি। এরকম আপনার বিভিন্ন থিমের অপশনে কিছু কিছু আলাদা অপশন আপনারা পাইতে পারেন। আমি যে থিম নিয়ে কাজ করতেছি এই থিমের একটা অপশন আছে, আপনি চাইলে আলাদা আলাদা থিম নিয়ে কাজ করতে পারেন। তো এখানে দেখেন আপনার শো দা সার্চ, এই যে সার্চ, তারপর কি বলছে শো অথর বায়ো। আমার মেনুতে কি আছে, এই যেগুলা মেনু আছে, অথর বায়ো, ঠিক আছে। আপনি এগুলা শো করাইতে পারেন। জাস্ট এগুলো আপনি আপনার মতো করে সেটিংসটা করে নেবেন। গেল। এখন এখানে যেহেতু আমাকে একটা থিম দিছে, এই থিমের সাথে বাই ডিফল্ট কিছু প্লাগইনও দিয়ে দিছে এবং বাই ডিফল্ট কিছু পোস্টও দিয়ে দিছে। আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে হয়তো বা বুঝতে পারবো। পোস্ট, অল পোস্ট, তো এই যে দেখেন একটা পোস্ট দিয়ে দেওয়া আছে এখানে। আমরা হ্যাঁ, বলেন, শুনতেছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আচ্ছা, তো আমি বাই ডিফল্ট যা আছে সবই ডিলিট করে দিচ্ছি। মুভ টু ট্রাশ, ডিলিট। আমার কিছু পেজেস আছে, আমি পেজগুলো ডিলিট করে দিই। এই যে অ্যাবাউট, পোস্ট পেজ, আপনার প্রাইভেসি পলিসি, তারপর কি দা নিউ ডেমো, এগুলো সব ডিলিট করে দিই। প্রাইভেসি পলিসিটা থাক, পোস্ট পেজটা থাক, এগুলো আমরা নতুন করে আর তৈরি করবো না, এগুলো থাক। জাস্ট বাকি যেগুলো আমাদের দরকার নাই এগুলা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এগুলো ডিলিট করার পরিবর্তে কিন্তু আমি যদি ভিউ সাইট করি তাহলে কিন্তু আবার লুকিংটা এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আবার দেখেন আমার এখানে কিছু এই যে জি, আপনি নেটওয়ার্ক ঠিক করেন। এখন আমি এই যে মেনুগুলো আছে না, এই মেনুগুলো আমি কি করব, কাস্টমাইজ করে নিব। তো এই দেখেন এখানে মেনু করা আছে আমার কয়টা, 3টা মেনু করা আছে। আপনার এদিকে দেখেন এই যে এখানে এই থিমের জন্য অনেকগুলো অপশন আছে, সোশ্যাল মেনু, ফুটার মেনু, মোবাইল মেনু, ডেস্কটপে এক্সপেন্ডেড মেনু, ডেস্কটপ হরিজেন্টাল মেনু। এই যে এক্সপেন্ডেড মেনু বলতে এই যে এই মেনুটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর এই থিমের জন্য এই ফোনটা আছে, অথবা আলাদা থিমের জন্য এই ফোনটা নাও থাকতে পারে। ওকে,
এই মেনুগুলো আমার এগুলো আপাতত আমার আমি রিমুভ করে দিয়ে যেহেতু এগুলো ডিলিট করে ফেলছি, এগুলো রিমুভ করে দিই। আপনি যদি চান যে কোনো মেনুই রাখবেন না এখানে, যেমন এই মেনুটা আপনি রাখবেন না, এই সোশ্যাল মেনুটা আপনি রাখবেন না, বা আপাতত থাক, এই সোশ্যাল মেনুটা থাক, আমার এটাও থাক। তো আমি এই যে মেনুটা আছে এই মেনুটাকে আমি টোটালি আলাদা করে দিব। এখন এখন দিব না, আমি আগে আমার ওইখানে কি মেনু থাকবে কিরকম থাকবে সেটা আমি আগে তৈরি করে নেই। যেহেতু আমি একটা পোর্টফোলিও রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, এই পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইটটার জন্য আমি এখানে কিছু পেজ রাখবো। আমার এই লেখাটার মধ্যে নিচে আসবে রিভিউ ক্লাস, এটা ট্যাগলাইন আমার নিচে আসবে। আমার এখানে 4-5টা হোম থাকবে, অ্যাবাউট থাকবে, কন্টাক্ট আস থাকবে, বা প্রজেক্ট থাকবে, এরকম কিছু কিছু পেজ থাকবে। ঠিক এই পেজগুলো আমি এখানে নিয়ে আসবো। এই পেজের জন্য আমি যেহেতু মানে পেজটা কি ডিজাইন পেজ তৈরি করব, তো সেজন্য কিন্তু এখন মূলত আমি একটা প্লাগইন ব্যবহার করব। এই এলিমেন্টর প্লাগইন দিয়ে আমি এই কাজটা করব। এলিমেন্টর প্লাগইনটা মেবি আমার ডাউনলোড করা আছে, আমি একটু দেখে নিই ডাউনলোড করা আছে কিনা। থাকলেও থাকে, এই যে এলিমেন্টর আমার এই প্লাগইনটা ডাউনলোড করা আছে, আমি জাস্ট এই প্লাগইনটা ইনস্টল দিচ্ছি। আমরা এর আগে অনেকবার প্লাগইন ইনস্টল দেখছি, বিদায় আমি কিন্তু ওটা ডাউনলোড করা দেখাচ্ছি না। যে প্লাগইন কোথায় পাবো না পাবো সেটা দেখাচ্ছি না। আমার এই যে প্লাগইনে গেলাম, বাই ডিফল্ট যে প্লাগইন দুইটা আছে আমি এই দুইটা রিমুভ করে দিলাম। কারণ আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট কি বলে, আমি যে ওয়েবসাইটটা কাস্টমাইজ করব একবারে নিজের মতো করে ফুললি ডিজাইন করব। যে থিমটা দেয়া আছে আমি এই থিম দিয়েই ফুললি ডিজাইন করব। ঠিক আছে? তো আমি একটা প্লাগইন এড করছি, অ্যাড নিউ প্লাগইন। হ্যাঁ, ওগুলো আগেগুলো রিমুভ করে দিলাম, আমার ওগুলো দরকার নাই। আপলোড, ডাউনলোড, এই যে এলিমেন্টর, ব্রাউজ, ইনস্টল নাও। হ্যাঁ, জিপ ফাইল অবস্থায় আমার যে কোনো প্লাগইন বলেন, যে কোনো থিম বলেন, আমার জিপ ফাইল অবস্থায় সেটাকে ডাউনলোড আপলোড করতে হবে। ওয়ার্ডপ্রেসের নিয়ম হচ্ছে আপনার জিপ ফাইলে ডাউনলোড করবেন, সেটাকে দেখেন আনপ্যাকিং দ্য প্যাকেজ, মানে এখান থেকেই আপনাকে জিপ ফাইলটাকে তারা আনজিপ করে নিবে। এই যে যেমন আমরা প্লাগইন গুলা একটা অ্যাড করলাম, দুইটা ডিলিট করলাম, আপনাদের ফোল্ডারের মধ্যে এখানে দেখবেন, সি ড্রাইভের মধ্যে দেখবেন এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এই যে প্লাগইন নামে একটা ফোল্ডার আছে। এই প্লাগইন ফোল্ডারে দেখবেন আগের দুইটা নাই, এলিমেন্টর নামে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে আমার প্লাগইনটা ইনস্টলেশন সাকসেসফুলি অ্যাক্টিভ প্লাগইন। এই এলিমেন্টর প্লাগইনটা হচ্ছে মূলত একটা পেজ বিল্ডার প্লাগইন, মানে একটা ওয়েবসাইটের একটা পেজকে সুন্দর করে এই প্লাগইনের মাধ্যমে তৈরি করা যায়। ঠিক আছে? আর আমরা বাই ডিফল্ট যদি একটা পেজ তৈরি করি তাহলে ঠিক সেরকম অতটা ডিজাইন করা যায় না। কিন্তু এখানে আমাদের এই প্লাগইনের মাধ্যমে আমরা খুব সুন্দর করে ডিজাইন করতে পারি। ওকে? তো এখানে আমার কিছু টিউটোরিয়াল দেখাচ্ছে, আমি টিউটোরিয়াল দেখবো না, জাস্ট সরাসরি আমি হোম পেজে যাই। তো এই সেকশন গুলো থেকে এগুলো সব ওরাই দিই। আচ্ছা, এখন যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার, আমি যাচ্ছি হোম, ব্লগ এগুলো থাক। এখন আমার অ্যাবাউট আস একটা পেজ তৈরি হবে। অ্যাবাউট আস একটা অপশন থাকবে, সেই অ্যাবাউট আস আমার কি কি থাকবে আমরা সেটা দেখি এখন। তো আমরা পেজে যাই বা এলিমেন্টরে যাই। এলিমেন্টরে আরো কিছু সেটিংস আছে। এলিমেন্টর পোস্ট পেজ দুটাই আমরা এডিট করতে পারি। ডিজেবল ডিফল্ট কালার, আমরা এটাগুলো ডিফল্ট কালার বলতে কি, এই যে যেমন থিমের এটা আমার কালার ইউজ করছিলাম, এই কালারটা কথা বলতেছে, এই কালারটাকে আমরা ডিজেবল করে দেই। স্টাইল, সেটিং প্যানেল, হামবার্গ মেনু, সাইড সেটিং। আচ্ছা, অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্স সিএসএস, এক্সটার্নাল ফাইল, সুইচ এডিটর। আচ্ছা, এগুলো যা আছে বাই ডিফল্ট থাক।
আমরা পেজে যাই। পেজে যাওয়ার পরে আমাদের এই দুইটা পেজ আছে, আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করি। অ্যাড নিউ পেজে যখন ক্লিক করব, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একটা আছে। তো আমরা টাইটেল দিয়ে দিব কি টাইটেল, অ্যাবাউট আস, তাই না? অ্যাবাউট আস আমরা লিখলাম। এই যে দেখেন এলিমেন্টর আমাকে ইনস্টল দেওয়ার পরে এই এডিট উইথ এলিমেন্টর একটা অপশন আসছে। আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। আচ্ছা দেখেন, এই যে অ্যাবাউট আস পেজটার নাম আমার, এবং এখানে এই যে এলিমেন্টর উইথ পেজ বিল্ডার করলাম। এখানে দেখেন আমার পেজ বিল্ডারের মাধ্যমে এই যে একটা পেজ মাঝখানে আমার এই যে নিচের অপশনগুলো আছে এগুলো থাকবেই। ঠিক আছে, এগুলো আমার কি বলে বাই ডিফল্ট যে থিমের দেওয়া আছে এই থিমের গুলো থাকবে। কিন্তু আমার পেজটা টোটালাই থাকবে এই যে ইডিট, এই যে এই অপশনটা থেকে। এই যে নীল ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আমরা যে থিম সেটিংস এর ব্যাকগ্রাউন্ড দিছিলাম, আমরা ঠিক ওটাতে দেখতে পাচ্ছি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে আসি, এটা কেমন জানি লাগতেছে। আমরা এখানে আবার আসবো। ঠিক আছে, আমরা এখানে আবার আসবো। আম, হয়ে গেল অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, আমরা সাদাই করে দিই। আমরা চাইলে যদি এই উইজেট গুলো অ্যাড ওড়াই দিতে চাই, তো এই যে উইজেট গুলো কিন্তু ওড়াই দিতে পারি, সমস্যা নেই। যেগুলো আমি রাখবো না এগুলো ডিলিট করে দিতে পারি। এই উইজেট গুলো আমি রাখবো না, এগুলো ডিলিট করে দিতে পারি। বা পরবর্তীতে যে আর রাখবো সেটাও নিয়ে নিতে পারি। এগুলো মূলত একটা ফুল কাস্টমার সাইজ করতে গেলে অনেকটা সময় লাগে। তো আমি এই যে অ্যাবাউট আস পেজটাকে আবার এডিট উইথ এলিমেন্টর করি, এই যে ড্রাফট এলিমেন্টর দেখেন, পাবলিশ করে নিয়ে ড্রাফট এলিমেন্টরও ছিল। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে এই যে পেজ এলিমেন্টর, আমরা চাচ্ছি প্রথমে একটা আমাদের ইমেজ থাকবে। ঠিক আছে, এগুলো আমরা আগেও ক্লাস করছি, এখন জাস্ট একটা ওয়েব পেজ তৈরি করে দেখাচ্ছি। আমাদের এটা নতুন ডিজাইন আমরা নিতে পারবো। আর নতুন ডিজাইন যদি না নেই বা একটা অটোমেটিক ক্রিয়েট করার ডিজাইন চাই, সেক্ষেত্রে এই যে ফোল্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার কিছু কিছু পেজের টেমপ্লেট দিয়ে দিবে। এই যে মনে করেন আমি এই পেজটা নিব, মানে ডিজাইন করায় কতগুলো পেজ টেমপ্লেট আপনার দিয়ে দিবে। আপনি যদি রেডি টেমপ্লেট, যা আপনি আপনার নিজের তথ্যগুলো দিবেন। যদি এরকম করতে চান, সে মনে করেন আমি এটা নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। লগ ইন করতে হলো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, access this template and your interior library creating free personal account। অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে ফির আবার। করি, এটা অ্যাকাউন্ট তৈরি করা লাগতো না। এবারে
সময় নিচ্ছে। এই যে দেখেন, আমাদেরকে বাই ডিফল্ট ওই টেমপ্লেটটা কিন্তু দিয়ে দিছে। আমরা এটা কোলাপসটা এভাবে যদি ইন করে দিই, তাহলে কিন্তু আমরা ঠিক এরকম একটা দেখতে পাবো। তো আমার যদি এই যে এগুলা ইওর লোগো, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আমার যা কিছু আছে, আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। এই যে এখানে দেখেন ইওর লোগো, এটা কিন্তু এই যে লোগোতে ক্লিক দেওয়ার পরে আমার এই সেকশনটা আসছে। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এই সেকশনটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার থাকবে না। এই যে পিকচার, ইমেজটা যদি আমি চেঞ্জ করতে চাই, আসেন আগেন, this মাউসের মেইনটা পাস। এই যে দেখেন, এই ইমেজটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। আপনারা কোথায় যাবেন? এই যে এখানে ক্লিক করার পরে এই যে উপরে একটা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এই ইমেজটাকে, এই যে এই অপশনটা পাবেন, এখান থেকে আপনি এই ইমেজটাকে চুজ ইমেজ করবেন, এবং যদি আপনার এখানে কোনো ইমেজ থাকে আগে থেকে, আপনি চাইলে সেই ইমেজটা দিতে পারবেন, অথবা আপনি যদি কম্পিউটার থেকে কোনো আপলোড করে দিতে চান, তো আপলোড করে দিতে চান, তার আগে দেখে নেবেন আপনার এই যে ইমেজ সাইজটা কি ধরনের, ঠিক ওই ইমেজ সাইজটা নেবেন। ঠিক আছে, আমি দেখেন এই ইমেজ সাইজটা আলাদা, এই ইমেজ সাইজটা কিন্তু একটু আলাদা, 800x501। এটা হচ্ছে কি 1600x1067, মানে এটার অর্ধেক কাজ করবে এই ইমেজটা। তো যদি এটা আমি আপলোড দেই, তো দেখেন এই ইমেজটা আসছে। এখন এখানে দেখেন আপনার এই যে হোভার আছে বা আরো কিছু সেটিংস এখানে আছে। পজিশন সেন্টার, আমি যদি এখানে পজিশন সেন্টার বলতে, এখানে সেন্টার আছে, বাটম লেফট, বাটম রাইট, মানে কোন দিকে রাখবো। অ্যাটাচমেন্ট বাই ডিফল্ট স্ক্রল ফিক্সড, যে আপনার যদি এখানে আরো এর কিছুর মধ্যে অ্যাড করেন, তো ওই অ্যাডের স্ক্রল হবে কিনা বা ফিক্সড হবে কিনা সেটা দেখাচ্ছে। আপনার সাইজ, আমি যদি অটো দিয়ে দেই, তো এখানে দেখেন এই যে উপরে কিছু, নিচে নিচে কিছু, জল নিচে দেখেন ইমেজটা অটো বলতে একবারে ঠিক ফেডিং শেডিং ঠিক করে নিছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আমাদের কিছু অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, সরি, ওহো, এখানে আমি লেআউট অপশন ক্লিক করি। এই যে ইমেজের সাইজ, কন্টেন্ট উইথ, বক্স আছে, আমার কন্টেন্ট গ্যাপ, হাইট, মিনিমাম হাইট, আমি যদি ফিট টু স্ক্রিন দেই, আমার এখানে ফিট টু স্ক্রিন দেওয়া আছে। কলাম পজিশন, ভার্টিক্যাল এলাইনমেন্ট, যা কিছু আমার করার ইচ্ছা করতে পারবো আমি এখান থেকে। ওকে। তো তারপর আমার দেখেন এখানে আহ, আমার এখানে আরো এই যে সেকশন অ্যাড করার অপশন আছে। আমি যদি প্লাজে ক্লিক করি, যে আমার এখানে কি লিখতে যাচ্ছে, আমি একটা হেডিংস জাস্ট এখানে ড্রপ এন্ড ড্রাগ করব, এবং এখানে লিখে দিব ও রিভিউ ক্লাস। আমার ফন্ট সাইজ কি হবে, এইচটিএমএল ট্যাগ আমি H1 রাখবো, কারণ যেহেতু আমার এটা হেডিং 1 ট্যাগ এসইওর জন্য এগুলো কাজে লাগবে আমার, সেজন্য আমাকে এটা করতেই হবে। তারপর এটা সেন্টার করে দিলাম, এবং স্টাইল, এখানে দেখেন কালার আমি ব্ল্যাক করে দিলাম, কারণ এটার মধ্যে ব্ল্যাকটাই ভালো হবে।
বা আমরা এই কালারটা করে দিতে পারি। আচ্ছা, এটা করে দিলাম। টেক্সট শ্যাডো টাইপোগ্রাফি যা, অর্থাৎ আপনি এখানে অনেক কিছু ডিজাইন করতে পারবেন বা ফন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার এইগুলো শ্যাডোর ব্লান্ড মুড শ্যাডো টাইপোগ্রাফি অ্যাডভান্সে গিয়ে আবার কিছু মার্জিন প্যাডিং দিতে পারবেন না, এদিকে কত থাকবে এদিকে কত থাকবে এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে পাবলিশ। এখন নিচে দেখেন এই যে আবার ড্রিমস এন্ড ভ্যাকেশন, এগুলো জাস্ট ক্লিক করলে এখানে এডিট করতে পারবেন। আবার যদি আপনি এই যে নিচের কালারটা চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে স্টাইলে যাবেন, এই যে এখানে ইমেজ চাইলে ইমেজ দিতে পারবেন, আর এই কালারটা চেঞ্জ করতে চাইলে এই যে কালারটা এখানে চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? আমি একটা পেজ জাস্ট এদের বাই ডিফল্ট এগুলো এডিট করতে পারবেন দেখুন, তাই না? এগুলো এখন এডিট করতে পারবেন আশা করি। আমি এটা আপডেট দিয়ে দিলাম। আমি এটা বাদেও আবার একটা টোটালি নতুন একটা পেজ তৈরি করবো আর কি। তো জাস্ট আমি আবার ড্যাশবোর্ডে যাই। আমার কিন্তু এখানে আমি যদি রিলোড দেই, সো এই পেজটা অ্যাবাউট যে পেজটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে দেখতে পাবো না বা অপশনটাও নাই। এটার জন্য আমাকে কিন্তু আগে কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি, এই যে অ্যাপিয়ারেন্সে মেনুতে গিয়ে আমাকে এই পেজটা মেনু বারে অ্যাড করে দিতে হবে। ডেস্কটপ হরিজেন্টাল মেনু একটা আছে, ডেস্কটপ এক্সপান্ড মেনু, আমি প্রাইমারি মেনু এই যে এটাতে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাবাউট আস পেজটাকে অ্যাড টু মেনু করে দিলাম। এই যে অ্যাবাউট আস পেজটা সেভ মেনু। জি অবশ্যই, এই দেখেন অ্যাবাউট আস এখন আসছে। আমি যদি ক্লিক করি অ্যাবাউট আছে, তো দেখেন এই যে অ্যাবাউট আস আমার টেমপ্লেটটা এটা মোবাইল টেমপ্লেট মেবি হয়েছে, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। দেখেন ওই যে যে পেজটা তৈরি করলাম ওই পেজটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আবার একটা নতুন একটা পেজ তৈরি করতেছি এবং এটা টেমপ্লেট নিব না, সরাসরি এলিমেন্টর থেকেই তৈরি করব। অ্যাড নিউ প্রজেক্ট, এডিট উইথ এলিমেন্টর। আমাদের কিন্তু এই যে কোলাপস মেনু এখানে কিন্তু ওই আপনার অ্যাবাউট অপশনটা নাই। ঠিক আছে, তো প্রজেক্ট দেখেন আমার এই যে প্রজেক্ট লেখাটা যদি আমি এখান থেকে সরাই ফেলতে চাই, তাহলে কিন্তু আমাকে এই থিমের কিছু কাজ করে তারপর সরাই ফেলতে হবে। আমার প্রজেক্ট লেখাটা এখান থেকে সরাই ফেলতে গেলে থিমের কিছু কাজ করে আমাকে এখানে সরাই ফেলতে হবে। এত ছোট জ্ঞান আসতেছে, মেবি থিমেরই নাকি। লাইভ হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? আচ্ছা এখানে দেখেন, ওয়েবসাইটের লিঙ্কটা কি এখানে দিছেন? স্ল্যাশ নিউ মানে এটা সাবডোমেন নিয়ে করলেন নাকি?
ও, এই যে দেখেন ইনি এভাবে যে তৈরি করলো, ঠিক এই দেখেন এটা কি লোকাল হোস্ট থেকে নিয়ে করছেন না এখানেই করলেন কাজগুলা? লাইভ করছেন? হুম। এখানে শুধু মানে আপলোড দিচ্ছেন। থ্যাংক ইউ। মানে এখন লোকাল হোস্টে সম্পূর্ণ কাজ করে এটা পরে লাইভ করা যাবে তো, তাই না? আচ্ছা, ওকে। এখন এখানে দেখেন আমাদের এই যে এলিমেন্টর দিয়ে আমরা প্রজেক্ট কি বলে এখানে আমরা পেজ বিল্ডার করছি, যারা সমস্যা তারা দেখেন। আমি এখানে মূলত এখন যদি একটা ইমেজ অ্যাড করতে চাই, তো দেখেন ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করতে চাই তো স্টাইলে যাব। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ আমার কি হবে? ক্লাসিক, গার্ডিয়ান, ভিডিও, ইমেজ, স্লাইড শো। ঠিক আছে। এখন এই যে যদি আমি এখানে ভিডিও দিতে চাই তো এখানে ভিডিও ইউআরএল দিব। আবার যদি এখানে স্লাইড শো দিতে চাই স্লাইড শোর ইমেজ দিব। মানে আমি দুই তিনটা ইমেজ দিলে আমার স্লাইড শো তৈরি হবে। আমি এটা একটা দিলাম, আবার অ্যাড করলাম, এই দুইটা ইমেজ একসাথে দিলাম, অ্যাড টু গ্যালারি। আমার এটা হবে স্লাইড শো। আমার এই ইমেজগুলো হবে স্লাইড শো। এই যে দেখেন একটা পরে একটা আসবে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড টাইপ, চাইলে ব্যাকগ্রাউন্ডের আমি কালার দিতে পারি। তারপর এখানে কিছু লেখা দিয়ে দিলাম। হুম। জি। হ্যাঁ, এটা এই যে স্লাইড শোর অপশনটা আছে, আমি স্লাইড শোর অপশনটা দিয়ে আমি একাধিক ফটো অ্যাড করে দিলাম। আপনার এই একাধিক ফটোটাই অটোমেটিক স্লাইড শো তৈরি হয়ে যাবে। এবং ট্রানজেকশন আপনি ফ্ল্যাট চাচ্ছেন না সাইড রাইট চাচ্ছেন না সাইড লেফট চাচ্ছেন, কোন দিক দিয়ে আসবে ইমেজগুলা, এই যে কোন দিক দিয়ে আসবে ইমেজগুলা সেটা দেখতে পাবেন এখানে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে কিছু লেখা অ্যাড করব যে আমার একটা স্লাইড শোর জন্য একটা লেখা থাকবে। তো আমি একটা হেডিং নিয়ে আসলাম, এখানে দিলাম প্রজেক্ট ডিটেলস। আমি এগুলা সেন্টার করে দেই, স্টাইলে কালারটা ব্ল্যাক করে দেই। আচ্ছা, ফন্ট সাইজ এটাই থাক। ওকে। একটা সেকশন গেল আমার। এখন নিচে আমি আবার কিছু আমার ওই যে ওয়াহিদা আপু যেমন সেকশন 1 সেকশন 2 সেকশন 3 অ্যাড করছে, আমি জাস্ট এরকমই কিছু অ্যাড করি। তো দেখেন এখানে আমার তিনটা সেকশন আসছে। এটা থেকেও আমি স্ট্রেস সেকশন অন করে দেই, তাহলে আমার ফুল উইথ হবে। এখানে আমি প্লাজে ক্লিক করার পর আমি একটা কি করি, ইমেজ অ্যাড করি একটা। সরি। বা অথবা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে যাই তাহলে এভাবে আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যাবে না। আমাকে সেট করতে হবে কি করে, জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড বলতে গেলে তিনোটারে ব্যাকগ্রাউন্ড হবে। আমাকে এখানে একটা আমি ইমেজ অ্যাড করি, ইমেজ অ্যাড করার পরে আরেকটা কি অ্যাড করব, আমি একটা টেক্সট এডিটর অ্যাড করি। ইমেজটা নিয়ে নেই, এটাই নেই। তবে এই যে সেকশন তিনটা অ্যাড করে নিলাম আমি, ঠিক একই সেকশনের একই সাইজের তিনটা ইমেজ নিতে হবে আমাকে। তাইলে এটা আমার খুব ফিট হবে এবং খুব সুন্দর দেখাবে, তাছাড়া দেখাবে না। ক্লিয়ার? তাছাড়া না হলে আমার এটা বনবে না। ইমেজ নিলাম এবং একটা টেক্সট এডিটর নিলাম। আমি চাইলে একটা এখানে বাটম অ্যাড করে দিতে পারি। ইমেজ আমি আপলোড করি, ডেস্কটপে আমার ইমেজ থাকার কথা। আমি আমার ইমেজটা দিয়ে কত বুক সাইজ, খুব ছোট না বড় দেখি, অনেক ছোট। থাক, আমি এই ইমেজটা তিনটা ইমেজে দিই। আমি এখন এখান থেকে আমাদের প্রজেক্ট ডিটেলস সম্পর্কে কোনো কিছু লিখলাম বা লিখতে পারি বা এগুলো ডিজাইন করতে পারি। ঠিক আছে, আমি বাই ডিফল্ট এখন যে প্রজেক্টের ফর ডিটেলস আমি চাইলে এখানে কি অ্যাড করতে পারি,
কিছু বাটন অ্যাড করে দিতে পারি। এই যে বাটন, ঠিক আছে, ক্লিক হেয়ার, এই যে বাটন দিতে পারি এখানে, ঠিক আছে। এখন এখানে কি লেখা থাকবে, আমি যদি বলি গো নাও বা ডিটেলস দিলাম। আমি চাইলে এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারি, বা যেটা দেখেন এখানে আমার যা কিছু দেওয়ার দরকার আছে আমি সবকিছু কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারি। আমি কি কি অ্যাড করবো, যেরকম ইমেজ গ্যালারি অ্যাড করবো, না ফর্ম অ্যাড করবো, না স্লাইডার অ্যাড করবো, না কি অ্যাড করবো, এখান থেকে কিন্তু নিয়ে নিতে এখানে অ্যাড করে দিতে পারি। ক্লিয়ার? আমি এই যে এখানে কালারের মাধ্যমে এটার যে বাটনটা আছে, এটা কালারের যে স্টাইলের মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন টেক্সট শ্যাডো, এই যে কালার, আমি এই যে কালারটা চেঞ্জ করে দিতে পারি। প্রিভিউ দেখাচ্ছে না, প্রিভিউটাও এই যে কালার চেঞ্জ হবে আমার, ঠিক আছে। আমি যদি হোভার দিতে চাই তো হোভারও দিতে পারবো। এই যে হোভার, হাত নিয়ে গেলে আমার কি হবে, এই হাত, হ্যাঁ, অবশ্যই লিঙ্ক অ্যাড করা যাবে, লিঙ্ক তো অবশ্যই অ্যাড করতে হবে, কারণ তাহলে কি, হ্যাঁ, এখানে যেমন এই যে এখানে আপনি যখন ক্লিক করবেন অবশ্যই লিঙ্ক অ্যাড করা যাবে। এই যে দেখেন আমার এখানে যে কন্টেন্ট আমি বাটন দিছিলাম না, এই যে দেখেন লিঙ্ক, আপনার এখানে যে লিঙ্ক দিবে বা যে লিঙ্ক যাবে ওই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। আমার যেমন আমি এখান থেকে এই লিঙ্কটা দিলাম, এই যে এখান থেকে এই লিঙ্কটা দিলাম, যখন এখানে ক্লিক করবে এই যে এই ওয়েবসাইটে যাবে এখন, ঠিক আছে। তো ওকে আমি এটা আপডেট দিয়ে দেই। চাইলে আমি কিন্তু এখান থেকে বাই ডিফল্ট আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, আমি আপডেট দিয়ে দিলাম। এখন আমি আবার ড্যাশবোর্ড, আমি চাইলে কিন্তু নিচে আরো কিছু অ্যাড করতে পারি বা আরো কিছু দিতে পারি, ঠিক আছে। আমি চাইলে নিচে আরো কিছু ঠিক এরকম যত ধরনের সেকশন আছে, যত ধরনের ভিডিও আছে, আমি যা কিছু দরকার আমাকে এখান থেকে যেটা স্টাইল চাচ্ছি আমি এখান থেকে এই স্টাইল গুলা অ্যাড করতে পারি, এখান থেকে এই স্টাইল গুলো অ্যাড করতে পারি। আমি কি আরো কিছু স্টাইল অ্যাড করে দেখাবো? বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমি পাবলিশ করলাম, পাবলিশ করার পরে আবার ড্যাশবোর্ডে যাই। এই পেজটা কিন্তু আমার এখনো এখানে পাবলিশ করা নাই, আমি অ্যাবাউট আস পেজটাকে একটু ঠিক করে নিই। এই যে অ্যাবাউট আস, এটা এডিট উইথ এলিমেন্টর করে এটাকে একটু ঠিক করে নিই, তারপর ওটাকে পাবলিশ করবো দুটাকে একসাথে। ঠিক এরকম করে একটা ফুললি ওয়েবসাইট বানাইতে পারবেন না আপনারা? বানানো খুব কঠিন কাজ। সোজায় যদি ছিল তা এতদিন কাজ করেন নাই। হাসনা এমজি সিনেমা থেকে বিরত ছিলেন? কি দিব, তাড়াতাড়ি আপলোড দিব? ক্লাস ছুটি দিলে দিয়ে দিচ্ছি। এই অপশনটা তো বাই ডিফল্ট থাকে। সেকশন টু, মানে আমার উইথটা একটু ছোট হয়ে আছে না, সেটাকে ফুল করতেছি। এটা আর করা লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি, এত বড় আমাকে লাগবে না।
একটা ভিডিও অ্যাড করি এখানে। আগে আগে আমি আবার একটা হেডিং অ্যাড করি, and a sport tag review, এন্টার দিলাম। আপডেট। আর এখানে আসার পরে ফির আবার আপনারা কখনো এই যে ব্যাক টু ওয়ার্ড পেজ এডিটরে ক্লিক দিয়েন না। আর ব্যাক টু ওয়ার্ড পেজ এডিটরে ক্লিক করলে আপনার যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা থাকবে না। বুঝতে পারছেন? ওই কাজটা কখনো করিয়েন না। জি জি জি। না, তা না হলে কিন্তু আবার ওই যে খুঁজে পাবেন না, তখন আর ডিজাইন করবেন একটা, আর ডিজাইন তখন ভেঙে যাবে। হ্যাঁ, এই যে অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস পেজটা আমাদের, যেটা আমরা বাই ডিফল্ট টেমপ্লেট নিয়ে করছিলাম, তাই না? আর এই যে প্রজেক্ট, যেটা এখন আমরা নিজে থেকে করলাম, এই যে এখানে আমাদের একটা স্লাইডার ছিল, আমরা চাইলে এর হাইট উইডথটা কমায় দিতে পারতাম, যে ইমেজটা খুব বড় হয়ে গেছে এটা কমায় দিতে পারতাম। এই যে এখানে ক্লিক, আর এই যে এখানে বাটনে ক্লিক করলেই, আর এই যে ওয়াইডার যে পেজটা ছিল আমরা ওই লিঙ্কটা দিয়েছিলাম, ওখানে চলে যাবে। একটা পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট কি, এই যে যে কোনো একটা থিম ইনস্টল দিয়ে এখান থেকে করা কি খুব যাবে না? এগুলো আমরা এডিট করে দিতে পারবো, এগুলো তো থিম কাস্টমাইজের মধ্যে এডিট করে দিতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা থিম কাস্টমাইজেশনের মধ্যে এডিট করে দিতে পারবো। জাস্ট আমি একটা পেজ ক্রিয়েট করা দেখালাম আপনাদের। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট তৈরি করা কি খুব কঠিন কাজ? এখন তো দেখবেন ইজি আছে, যখন দেখি তখন খুব ভালোই লাগে, আর যখন কাজ করতে যাই তখন সব ইজি ইজি লাগে। তখন কি করব কি না করব মানে বুঝে উঠতে পারি না, তাই তো? ভালোই লাগে। এখানে ওই ভয়ের কি আছে?